السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. صدق الله العظيم. যেভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল প্রেরণ করেছি, তিনি তোমাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তোমাদেরকে শিক্ষা দান করবেন আমার কিতাব এবং বিভিন্ন জ্ঞান বিজ্ঞান। আরো এমন কিছু বিষয় তোমাদেরকে শিক্ষা দান করবেন যা তোমরা জানতে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব শাহজালাল প্রশাসক আমাদের মাদ্রাসা মহোদয়কে। আমি এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি শ্রী লিঙ্গা পাল। আমি তাকে আজকে এই অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার, আমি একটি গীতা পাঠ করব। গীতার নাম হচ্ছে জলধারী ধর্মস্য। জলধারী ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যাত্তনাম ধর্মস্য তদাত্তনাম সৃজন্মঃ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতমঃ ধর্ম সংস্থাপনার্থায় সংঘসঙ্গে যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখন বিরামী হয়, তখন অধর্ম বেড়ে যায়, তখন আমি নিজেকে নিয়োজিত হই। ও নমস্কার। ধন্যবাদ পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। আজকের শিক্ষক দিবসে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রাহিম, জেলা শিক্ষা অফিসার মহোদয়কে। বিশ্ব শিক্ষক দিবস 2005 উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি। আজকের এই 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। এই সভার আজকের এডিসি মহোদয়, সহকারী কমিশনার মহোদয়, সিভিল সার্জন মহোদয়, সরকারি গভর্নমেন্ট কলেজ প্রিন্সিপাল মহোদয়, জেলা নির্বাহী অফিসার, অধ্যক্ষ মেয়র সরকারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, জেলা তথ্য অফিসার, জেলা ক্রীড়া অফিসার, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, অধ্যক্ষ এআরবি কলেজ, অধ্যক্ষ আমদুনি দাখিল মাদ্রাসা, প্রধান শিক্ষক মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, সুপারিনটেন্ডেন্ট গভীরপুর দাখিল মাদ্রাসা, প্রধান শিক্ষক যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মহোদয়। আমাদের এই 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আপনারা এখানে আমন্ত্রিত হয়েছেন, এসেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকতা হচ্ছে মহান ও একটি মর্যাদাপূর্ণ পেশা।
এখনো সব পেশার মানুষ শিক্ষকদেরকে বেশি ভক্তি ও শ্রদ্ধা করে। পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে তার মধ্যে শিক্ষকতাকে মর্যাদার চোখে দেখা হয়। পৃথিবীতে মা বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের। সমাজ ও দক্ষ মানব সম্পদ বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর হলেন শিক্ষকগণ। শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি করে, যার ফলে একজন শিক্ষার্থী সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়, শ্রদ্ধাশীল হয়। শিক্ষকের এইসব কৃতিত্বের স্বীকারোক্তির জন্য, তাদের স্মরণ করতে ও কল্যাণ কামনার জন্য, শিক্ষকের যে গুরুত্ব সেটা স্বীকার করার জন্য প্রতি বছর তাদের সম্মানার্থে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। সেই শিক্ষক দিবসের ধারাবাহিকতায় প্রতি বছর 5 অক্টোবর যে শিক্ষক দিবস পালন করা হয়, আজকের এই শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। 1993 সালে বিশ্বের 167 দেশের 210টি জাতীয় সংগঠনের 3,20,00,000 সদস্যের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক শিক্ষক সংগঠন এডুকেশন ইন্টারন্যাশনাল গঠিত হয়। এই আন্তর্জাতিক সংগঠনটি জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো কর্তৃক প্রণীত দলিলটি যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা করার অর্থবহ উদ্যোগ গ্রহণের জন্য ক্রমাগত অনুরোধ ও আহ্বানের পরিপ্রেক্ষিতে 1994 সালে ইউনেস্কোর 26তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কোর মহাপরিচালক ডক্টর ফ্রেডারিক এম. বেয়নের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করার জন্য জাতিসংঘ, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এবং এডুকেশন ইন্টারন্যাশনাল ইআই প্রতি বছর একটি প্রচারণা চালায়, যাতে বিশ্বকে শিক্ষকদের সম্পন্ন আরো ভালোভাবে বোঝাতে পারে সে তার শিক্ষার্থী এবং সমাজকে বিকশিত করতে কতটা ভূমিকা পালন করে। তাই তারা তাদের প্রচারণার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে কাজ করে, যেমন গণমাধ্যম সংস্থার সাহায্য তারা তাদের কাজ সম্পাদন করে। প্রচারণাটি প্রতি বছর ভিন্ন ভিন্ন থিমে আলোকপাত হয়ে থাকে। এই দিবসটি পালনের এডুকেশন ইন্টারন্যাশনাল ইআই ও তার সহযোগী 401টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। জনসচেতনতার বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। বিশ্ব শিক্ষক দিবসে এবারের মূল প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। এবছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া যেমনি কাঠমিস্ত্রি দিয়ে যেমন একটি ঘর বা সরঞ্জাম তৈরি করা যায় না, তেমনি দক্ষ শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যতীত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদান সম্ভব নয়। মানসম্মত শিক্ষা শিশু সহ সকলের মৌলিক ও মানবিক অধিকার। তাই মানসম্মত শিক্ষার জন্য শিক্ষক, ছাত্র, অভিভাবক, বিভিন্ন পেশার মানুষ ও সরকারের মধ্যে ঐক্য গড়ার মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। একজন শিক্ষকের সাথে একজন শিক্ষার্থীর সম্পর্ক পিতামাতার সাথে সন্তানের সম্পর্কের মতো। কাজেই শিক্ষকরা কোনো অবৈধ বা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে সন্তানতুল্য ছাত্র এবং নিজ সম্প্রদায়কে পুরস্কৃত করতে পারেন না। শিক্ষকরা সমাজ, রাষ্ট্রের আলোক পত্রিকার মতো কাজ করবে, এটাই আশা। তবে আধুনিক ও যুগোপযোগী শিক্ষণ পদ্ধতি, কার্যকর ব্যবস্থাপনা, পর্যাপ্ত সংখ্যক যোগ্য শিক্ষক, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষাদান সামগ্রী, ভৌত অবকাঠামো, যথার্থ শিক্ষণ পদ্ধতি, কার্যকর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়ক এবং গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত সুযোগ ও উপযুক্ত মূল্যায়ন ব্যতীত এই লক্ষ্য অর্জন পুরোপুরি সম্ভব নয়। তাই শিক্ষকদের পেশাগত স্বীকৃতি, সম্মানজনক বেতন
পেনশন, সামাজিক প্রাপ্তি ও চমৎকার কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ সফলতার জন্য সকল স্তরে শিক্ষক সংকট দূর করতে হবে। শিক্ষার্থীর অনুপাত গ্রহণযোগ্য পর্যায়ে আনতে হবে। বিশ্ব শিক্ষক দিবসে এই আমাদের প্রত্যাশা। এই আশাবাদ ব্যক্ত করি সকলকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল রাহিম, জেলা শিক্ষা অফিসার মেহেরপুর মহাদেবপুর। শিক্ষকতা এমন একটি পেশা যেখানে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে শেখাই, আর এই শেখানোর মূল কারিগর হচ্ছে শিক্ষক। আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হবো আমাদের এই মেহেরপুর জেলা প্রত্যেকটি শিক্ষার্থী যেন তারা স্বপ্ন দেখতে শেখে, তারা যেন একটি বিশ্ব নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। এই পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য বলা, আমি শুরুতে এবং সাথে অনুরোধ রাখবো আমরা একটু বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি শুরুতেই প্রাথমিক থেকে প্রতিষ্ঠান প্রধান হিসাবে বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ নাজমুল হক লিটন, প্রধান শিক্ষক গোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি হেড স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত আজকে বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপনের সম্মানিত সভাপতি জেলা প্রশাসক জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম স্যার, উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব পার্থ প্রতিম সেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মেহেরপুর পৌরসভার সম্মানিত প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক ডক্টর ইসলাম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা কলেজের প্রিন্সিপাল জনাব আব্দুল্লাহ স্যার সহ আমার শিক্ষকবৃন্দ, প্রাথমিকের এবং মাধ্যমিকের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলেজ থেকে আগত অধ্যক্ষবৃন্দ এবং সুধী সমাজ সকলকে আমার সাথে প্রাথমিক শিক্ষক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে মহান বিশ্ব শিক্ষক দিবস 2025 বিশ্ব শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টা ভিত্তি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে আমরা মেহেরপুর জেলা প্রশাসক কনফারেন্স রুমে কি পরিসরে বলবো, এটা বড় পরিসর ছিল শিল্পকলাতে, এবার আরেকটু ছোট পরিসরে এসেছে, ছোট আকারে হচ্ছে, সেটা হলো জেলা প্রশাসক মহোদয় কনফারেন্স রুমে। আমি একজন শিক্ষক, শিক্ষকতা পেশায় আমরা এই যে প্রতি বছর একটু ইতিহাস যদি আমি জানি, ইউনেস্কো শিক্ষা সাংস্কৃতিক এবং যে সংস্থা ইউনেস্কো, সেখান থেকে 1994 সালে বিশ্ব শিক্ষক দিবস পালিত শুরু হয় এবং সেখান থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে এই দিনটি আমাদের পালন করা হয়। আমরা আমাদের দেশেও তার ব্যর্থ হয় না, আমরা পালন করে থাকি। বিশ্ব শিক্ষক দিবসের মূল উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, শিক্ষা উন্নয়ন, শিক্ষকদের অধিকার রক্ষা, আধুনিক শিক্ষা, ভবিষ্যৎ নির্মাণ। এইখানে আমরা যদি দেখি শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন আমরা কিভাবে করব, আমরা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করবো কিভাবে, সেখানে অনেক কিছু সংশ্লিষ্ট, সেখানে আর্থিক বিষয় জড়িত, সেখানে শিক্ষকরা শিক্ষার্থীর সাথে একই সাথে গেল, সেখানে শিক্ষক ছাত্রের সম্পর্ক, শিক্ষক প্রশাসনের সাথে সম্পর্ক, প্রত্যেকটা জায়গাতে একটু সম্মানের সাথে শিক্ষকরা যাতে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা। শিক্ষকরা অনেক ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থেকে থাকে, যেখানে তাদের সীমাবদ্ধতা, তাদের যে অনেক থাকে, গণ্ডি থাকে, সেই গণ্ডি পেরিয়ে তারা কাজ করতে পারে না, সেখানে পেশাগত নিরাপত্তা, মানসিক চাপ, বিভিন্ন রকমের সমস্যা সেখানে দেখা দেয়। আজকে দেখেন আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, এখানে আমাদেরকে দেখভালের জন্য এসএলসি একটি সংগঠন দেওয়া হয়, স্কুল ম্যানেজিং কমিটি। সেখানে আজকে দেখেন মাধ্যমিকের একটা ফ্লোরিং দিয়েছে যে এসএলসি মাধ্যমিক বা কলেজ যে কোনো জায়গায় আমরাও মাঝে মাঝে বলে থাকি এসএলসি নামক একটা আপদ। কেন বলি আমরা? আমাদের তো গভর্নমেন্ট এটাকে দেয় ভালোর জন্য, কিন্তু দেখা গেল মানসিক চাপ সৃষ্টি হয়। ম্যাক্সিমাম জায়গা থেকে এসএলসি যে কাজগুলো করে থাকে, যেটা মানসিক চাপ, ডিপ্রেশন, শিক্ষকরা এই ঝামেলাগুলো হয়ে থাকে। এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। এখানে আমাদের
দেখভালের জন্য যে আমাদের কর্মকর্তা বৃন্দ আছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন আছে, উপজেলা প্রশাসন, আমি মনে করি সেটাই যথেষ্ট। এইখানে আলাদা করে একটা টিম করে আমাদের দেখভাল করবে, যেখানে অশিক্ষিত অর্ধশিক্ষিত কিছু লোকজন সেখানে আমাদের উপর খবরদারি করে। এটা আসলে এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে, যেখানে আপনি সুইচ টিপলে আমার শিক্ষক কি করতে দেখতে পান। আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, ওনার আইসিটি ডিপার্টমেন্ট আছে, বা জেলা প্রশাসক মহোদয়ের যে আইসিটি ডিপার্টমেন্ট আছে, একটা সুইচ টিপলে ওই স্কুলের ডাটাবেস কি, ওই স্কুলের কি করতেছে, ওই স্কুল কিভাবে চলতেছে, ওখানে দৃশ্যমান সেখানে দেখতে পাবে, যদি ওনারা মনে করছেন। তো এখানে আমার আলাদা করে টিম করে শিক্ষকদের মান মর্যাদা ক্ষুণ্ণ করা, শিক্ষকদের ডিপ্রেশনে রাখা, এটা আমি যৌক্তিকতা মনে করি না এই ডিজিটাল যুগে। এখানে আপনাদেরকে যারা এখানে আছেন, আজকে শিক্ষক দিবস, এখানে একটা রেজুলেশন হবে, এখানে একটা মূল সার প্রস্তুত হয়ে যাবে, এবং এটা এবং শিক্ষা অধিদপ্তর এবং আপনার শিক্ষা মন্ত্রণালয়ের সারমর্ম যাইতে হবে। এটা যদি এই সারমর্মগুলো যদি এখানে যদি আমরা সীমাবদ্ধ সারমর্মগুলো যদি এই আলোচনা সাব্যস্ত করতে না পাঠাই, তাহলে এই বিশ্ব শিক্ষক দিবস এই আলোচনার সময় কোনো যৌক্তিক আছে কিনা আমার কাছে মনে হয় না। তাহলে এখানে সীমাবদ্ধ না, আজকে শিক্ষকরা মানবতার জীবনযাপন করছে। আপনি জানেন একটি সমীক্ষা যদি আপনি ছোট পরিসরে আপনি বলেন, গত 2024 সালে আমি বলেছিলাম, আপনি দেখবেন শিক্ষকরা ঋণে জর্জরিত। কেন শিক্ষকরা ঋণে জর্জরিত? এইখানে আপনি গভর্নমেন্ট থেকে বিগত সময় বলা হয়েছে, মানে যে ঋণের যে বিষয়টা হয়েছে, সেখানে 5% গভর্নমেন্ট ভোট থেকে দেবে, 4% ক্লায়েন্ট দেবে। সেখানে আমার জানা মতো মেহেরপুর জেলাতে আমার প্রাইমারিতে একজন সুবিধা পেয়েছে, একজন। এত কাগজপত্র দিতে হবে, এত মানে রেকর্ড হালকির এমন মানে এমন সব মানে জিনিস ওরা উপস্থিত করে, সেই জায়গা থেকে একজন শিক্ষক কোনোভাবে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে একটু ঋণ সুবিধা দেবে বা একটু সুযোগ সুবিধা হবে, কোনো সুযোগ দেয় তাদের। এই দেশে এই সময়তে যত বৈষম্য আছে, এই বৈষম্যগুলো যদি আমরা সামনে না নিয়ে এসে যদি সঠিক পদক্ষেপ না নিই, তাহলে এই বিশ্ব শিক্ষক দিবসের আমাদের যে কার্যকরী পদক্ষেপ সেটা সামনে আসবে বলে আমার কাছে মনে হয় না। সকলে আমি অনুরোধ করছি, এখানে যারা শিক্ষা নিয়ে কাজ করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা শিক্ষা নিয়ে কাজ করে থাকে, আপনাদের উচিত হবে তাদের সাথে একটু সমন্বয় করে স্কুলগুলোতে যেখানে যে সার্বিক সমস্যা আছে, সেটা আপনার ভৌত কাঠামো হতে পারে, ক্ষুদ্র মেরামত হতে পারে, বিভিন্ন প্রবৃত্তি হতে পারে, বিভিন্ন বিষয়গুলো, এবং শিক্ষার্থী নিয়ে একটি টিম এবং জেলা প্রশাসনের প্রতি একটি টিম যদি একটু অর্গানাইজ করে, এরপরে আগামী দিনে শিক্ষার সুযোগ প্রসারে একটু বিপ্লব ভেবে আমি মনে করি। যদি আমার উপজেলা নির্বাহী স্যার এখানে খালিদ ইসলাম স্যার আছেন, উনি বিগত সময়ে আমি দেখেছি এসএসসি ক্যান্ডিডেটদের বাড়ি বাড়িতে ল্যাম্প ধরে বসে উনি যে হাজির হয়েছে এবং সেগুলো উনি দেখভাল করেছেন, এটা ভালো দিক। পাশাপাশি আরো আমি বলতে চাই, এইগুলো যদি আমাদের কাছে মনে হয় যে শো যাতে দেখানোর জন্য আমাদের কিছু করতে হবে, তাই কিন্তু সেখানে নিবৃত থাকতে হবে না। আপনাদের পুঙ্খানুপুঙ্খ হবে কোন জায়গায় কি করা উচিত, শিক্ষক প্রতিনিধি বাছাই, পুলিশ শিক্ষক বাছাই, শ্রেষ্ঠ শিক্ষক বাছাই, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে ফেয়ার হতে হবে। এবং ফেয়ার যদি না হয়, সেখানে মূল দায়িত্ব থেকে আমরা যদি বিচ্যুত হয়ে যাই, তাহলে আমরা এই যে বিশ্ব শিক্ষক দিবস, সেই জায়গার যে মূল স্রোত ধারা, সেটা আমরা হারিয়ে ফেলবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ নাজমুল হক স্যারকে। আমি এই পর্যায়ে মাধ্যমিক পর্যায় থেকে জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন, প্রধান শিক্ষক, আমজাতীয় মাধ্যমিক বিদ্যালয় মহোদয়কে সংক্ষেপে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দিক দিয়ে এই প্রতিপাদ্য বিষয়কে সাথে রেখে আজকের এই বিশ্ব শিক্ষক দিবস 2025-75 উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবুল সালাম, জেলা প্রশাসক প্রতিষ্ঠিত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মেহেরপুর সহ প্রতিষ্ঠিত জেলা প্রশাসক, আরো বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ করে বেসরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়, আমার মাধ্যমিক শিক্ষা অফিসের জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার সহ স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে আগত
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে প্রধানগণ এসেছেন সকলকে শুভেচ্ছা সালাম এবং সেই সাথে ইলেকট্রনিক্স অফ প্রিন্ট মিডিয়ার দায়িত্ব প্রদানের সালাম। আসসালাম। আজকে শিক্ষকরা হচ্ছে সমাজ গড়া কারিগর, শিক্ষক একটি মহান পেশা আমরা জানি। তার কারণ শিক্ষকরা ছাত্রদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে তাদের ভবিষ্যতে বড় হওয়ার জন্য, তাদেরকে স্বপ্ন দেখে। আমরা যারা শিক্ষকরা আছি, আমরা শিক্ষকরা মূলত দেশ গড়ার কাজে লিপ্ত। আজকে এই শিক্ষকদের মর্যাদার প্রশ্নে আন্তর্জাতিক পর্যায়ে যে শিক্ষক দিবস পালিত হচ্ছে, সেখানে 1994 সালে ইউনেস্কো কর্তৃক যে বিশ্ব শিক্ষক দিবসটি ঘোষণা করা হয়েছিল, সেটি প্রতি বছর বিশেষ করে 1995 সালে 5 অক্টোবর থেকে পালিত হয়ে আসছে। সেই লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান আমরা মূলত শিক্ষকদের যে মর্যাদার কথা বিবেচনা করে কিন্তু এই দিবসটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা আসলে মর্যাদা আসলে আসি কিনা এখানে আমার কিছুটা প্রশ্ন রয়ে যায়। তার কারণ এই শিক্ষক সমাজের আমরা যারা বেসরকারি পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক আছি, আমরা কিন্তু মানে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের কাছ থেকে বঞ্চিত। বিশেষ করে বেতন কাঠামো থেকে শুরু করে মর্যাদা প্রশ্নে আমরা অনেক পিছিয়ে আসছি। তার কারণ আমাদের শিক্ষকদের চাকরি শেষে এককালীন যে অবসর ভাতা, কল্যাণ তহবিল থেকে যে টাকাগুলো দেওয়া হয়, এগুলা কিন্তু আমরা অনেক শিক্ষক অবসর দেওয়ার পরে 5-6 বছর পরে আসি, আমরা পাচ্ছি না। তবে রাষ্ট্র এ ব্যাপারে শিক্ষকদের জন্য কি ভূমিকা রাখছে আমরা জানি না, কিন্তু কথা বলা হয় শিক্ষকরা দেশ গড়ার কারিগর, শিক্ষকরা চাকরি করবেন কারিগর, এরা মহান পেশা। অথচ সেই শিক্ষকরা আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আমরা পরিবার রাজপথে যারা আমরা পরিবার আমাদের অধিকার আদায়ের প্রশ্নে, তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি শিক্ষা দেবো, আমরা কখন শিক্ষা দেবো? সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখনো আমরা মর্যাদা ফিরে পাইনি। বিশেষ করে প্রাথমিক শিক্ষক যারা আছে তাদেরও অনেক বৈষম্য আছে। প্রাথমিক শিক্ষকরা অনেকে এখন অনার্স মাস্টার্স যোগ্যতা সম্পন্ন লোকজন এই শিক্ষার মানে পেশায় এসেছে, এদেরও দেখি যে আমরা অনেক ক্ষেত্রে আন্দোলন করতে হচ্ছে। এই আমাদের এই শিক্ষার অবস্থা, আমরা এর বৈষম্যের অবসান চাই। আজকের এই আলোচনা সভা থেকে এখানে একটি রেজলিউশন হোক যে আসলে আমরা শিক্ষকরা বঞ্চিত না, মর্যাদা আসলে অধিষ্ঠিত, আসলে আমরা সেই পর্যায়ে নেই। তাই আমরা সরকার বাহাদুরকে আহ্বান জানাবো, যদি এই বিশ্ব শিক্ষক দিবসে আমাদেরকে মর্যাদা রাখতে যদি সমন্বয় রাখতে হয়, তাহলে আমাদের পেশার ক্ষেত্রে যে বৈষম্য যে বন্ধনা আছে সেগুলোকে দূর করতে হবে। আজকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজের অধ্যক্ষ এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের কলেজের মাধ্যমিক স্কুলের একজন পিয়ন 1000 টাকা বাড়ি ভাড়া পায়, অধ্যক্ষতা পায়, একটা পিয়নও পায়। এরকম একটা অবস্থার মধ্যে আমরা বাস করছি। চিকিৎসা ভাতা 500, নামমাত্র বাড়ি ভাড়া 1000। তো যাই হোক, আমরা এই বিশ্ব শিক্ষক দিবস যদি আমাদের সম্মানার্থে করা হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার কারণ কিছুটা হলেও সমাজ জানছে, চাকরি জানছে যে আমরা শিক্ষক আসি, থেকে আসি, মানে আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসাবে যে মেসেজটা দেওয়া হচ্ছে জাতিকে। আমি আর বিশেষ করে কিছু বলতে চাচ্ছি না। এখানে উপস্থিত সকল অনুশীলনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালাম। ধন্যবাদ জনাব মোহাম্মদ প্রধান শিক্ষক আন্দোলন মহোদয়কে। আমি এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহিউদ্দিন মিল্টন, অধ্যক্ষ আহমদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজকের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট মেহেরপুর, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সিটি, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল মহোদয়, স্কুলের হেডমাস্টার এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে এই বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। এখানকার প্রতিপাদ্য বিষয় দেখলাম শিক্ষকতা পেশার মিলিত প্রচেষ্টা দিকটি 2025 সালে মনে হয় এটাই বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয়।
আসলে মিলিত প্রচেষ্টা দিকটি বলতে সম্মিলিত ভাবে 2025 সালকে এভাবে বিশ্লেষণ করা হয়েছে যে 2025 সালে শিক্ষা ব্যবস্থা বিষয়টা হবে এরকম যে সবাই সম্মিলিত ভাবে বিশ্ব শিক্ষক দিবস কি বলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। আসলে আমরা শিক্ষক এককভাবে যে শিক্ষাগুলো দিই সেটা আসলে পরিপূর্ণ হয় না। তো যদি সম্মিলিত ভাবে দেওয়া হয় তাহলে আসলে একজন শিক্ষক তার পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারে এবং সবাই মিলে যদি করা হয় তাহলে প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব হয়। আমি শিক্ষক দিবসের আমি দিতে চাই, পরিসংখ্যান দিতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে শিক্ষকদের উন্নয়নের জন্য অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণ জিডিপিতে দেওয়া হয় সেটা খুবই অপ্রতুল। যেমন আমরা যদি জাপানের দিকে তাকাই, আমরা জাপানকে অনেক উন্নত দেশ বলি, কিন্তু সেই জাপান জিডিপি 4% থেকে 5% শিক্ষা খাতে ব্যয় করা হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের মাত্র 2% ব্যয় করা হয়। তাহলে এই পরিমাণ যদি ব্যয় করা হয় তাহলে সেই দেশের শিক্ষার মান কিভাবে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারবো? তাই আমি মনে করি শিক্ষার জিডিপির একটা বড় অংশ অর্থাৎ সেটা 3-4% যদি আমরা ব্যয় করতে পারি তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে বলে আমি মনে করি। আরেকটা বিষয়, আমি যেহেতু কারিগরি শিক্ষক, আর আমাদের দেশে আসলে যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে সেখানে ওই প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের কারিগরি শিক্ষায় ডেভেলপ করতে হবে, কারিগরি শিক্ষার ত্রুটি বিচ্যুতিগুলো বের করতে হবে, কারিগরি শিক্ষা আসলে সমস্যাগুলো কোথায় এই সমস্যাগুলো দেখতে হবে। দেখে আমাদের কারিগরি শিক্ষায় যদি আমরা উন্নত হতে পারি তাহলে আজকের যে কোরিয়া, আজকের যে চীন, আজকের যে জাপান যেগুলো আমরা বলি যে উন্নত দেশ, এই দেশগুলো কিন্তু কারিগরি শিক্ষার কারণে সম্ভব হচ্ছে। সেই হিসাবে যদি অতিরিক্ত জিডিপি দেওয়া হয়, তারপরে যদি তাদেরকে কারিগরি শিক্ষা শিক্ষিত করা যায়, আমাদের এই দেশের যে জনগণ, এই জনগণকে কারিগরি শিক্ষিত করা যায় তাহলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি মনে করি। আরেকটা বিষয় হলো যে শিক্ষকতা। এবার আসেন শিক্ষকদের মানে কেন শিক্ষকতা পেশা মানুষ রাখতে চায় না। আমি ছোট্ট একটু পরিসংখ্যান দিই যে এই যে কমিটি করা হয়েছে, কমিটি সভাপতি বানানো হবে, সেখানে আমি একটা অসংলগ্নতা দেখি যে যেখানে বলা আছে যে সভাপতি হতে হলে অন্যান্য সকল ক্যাডারের হতে হবে 9 গ্রেড হলেই হবে, বাট শিক্ষকতা ক্যাডারদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি 9 গ্রেডের? আমার কাছে এটা একটা প্রশ্ন, যেটা যারা করেছে তারা তাহলে যারা বিসিএস করে শিক্ষক হয়েছে তারা কেন শিক্ষকতা করবে কেন? তাদের ক্ষেত্রে যদি অসামঞ্জস্য রাখা হয় যে বিসিএস শিক্ষক তার ক্ষেত্রে হতে হবে 7ম গ্রেড মনে হয় না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5ম, আর না 5ম না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5ম, 6ষ্ঠ। শিক্ষকদের ক্ষেত্রে লাগবে 6ষ্ঠ গ্রেড, বাট অন্য যে কোনো প্রফেশনাল লোকজনের তার ক্ষেত্রে লাগবে 9ম গ্রেড হলেই হয়। এটা কি মানে আমি বুঝলাম না, এটা কি অ্যাকাউন্ট করা হচ্ছে? তো এই সমস্ত শিক্ষকদের আসলে আরেকটা হলো যে জাপানে প্রতিটা শিক্ষককে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়। উন্নত দেশগুলোই আসলে সম্মান দেওয়া হয়, আমাদের দেশে আসলে এই সম্মানগুলো দেওয়া হয় না। তো আমি মনে করি যে শিক্ষকদের যথাযথ মর্যাদা যদি দেওয়া যায়, তাদেরকে যদি আগের বক্তারা বলেছেন তাদেরকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় তাহলে এদেশের শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। তাছাড়া যতই আমরা চেষ্টা করি আলটিমেটলি কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারতেছি না, ভবিষ্যতেও পারবো কিনা এটা সন্দেহ। আমি প্রায় 25 বছর ধরে 23 বছর শিক্ষকতা পেশায় আছি। আসলে কোনো শিক্ষকদের শিক্ষার মান উন্নত হয়নি, বরং কমে গেছে। আমার মনে হয় সরকারের সাথে বা শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকেই শিক্ষার মান উন্নয়নের জন্য আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার, আরো যাতে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করানো যায়। আমি যেগুলো বললাম বাইরেও অনেক কারণ আছে, হাজার হাজার কারণ দেখানো যাবে, কিন্তু এই বেসিক যে কারণগুলো এই কারণগুলো
এটা যদি উদ্ঘাটন করা যায় এবং তার বাস্তবায়নের পথ যদি বের করা যায় তাহলেই এদেশে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আমি মনে করি। আমি আর বক্তব্য বিশ্বাস করতে যাচ্ছি না। সবাইকে ধন্যবাদ এবং কামনা করে আমি আমার বক্তব্য ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহিদ বিন মিল্টন স্যারকে। আমি এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি জনাব মাহবুবুল আলম, অধ্যক্ষ হামদুদ্দি ফাদিল ডিগ্রি মাদ্রাসা। আমি স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعه إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم إلى آخر السورة. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما. وقال الحكماء التاجر سلب الجنسية. শুকরিয়া, তারিফ, তাসবিহ সৃষ্টির একচ্ছত্র আল্লাহ তাআলার শানের পবিত্র দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের দিক থেকে শ্রেষ্ঠ শিক্ষক, এই শিক্ষকের মর্যাদার বিষয়ে আল্লাহ রাসূল বিজয় বলেছেন বুঝতে পারবে না। এবং এই বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় শিক্ষকদের সম্মানজনক বৃত্ত দেওয়ার, তাদের মর্যাদা, তাদের ইজ্জতকে আরো সুসংগঠিত করার, আরো উন্নত করার, আরো যথার্থ ভাবে পৌঁছে দেওয়ার এই আলোচনা সভায় আলোচনা করার শোনার সুযোগকে আমরা দান করেন। রবের প্রতি শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ পবিত্র অনুষ্ঠান বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, জেলা প্রশাসক ও জেলা মসজিদ মেহেরপুর, উপস্থিত আছেন সম্মানিত এডিসি মহোদয়, বিভিন্ন দপ্তরের শ্রদ্ধাভাজন গুরুতরাম মহাশ্বাস ও অনুকরণ অফিসার বৃন্দ, যাদের উদ্দেশ্য আয়োজন অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, গুরু শিক্ষক তথা সমাজের মানুষ, বিশ্ববাসী যাদেরকে মানুষ গড়ার কারিগর বলে এই সম্মানিত ঘোষিত করেছেন, আমার শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, শ্রদ্ধাভাজন ছোটরা, আসলে শিক্ষকের বর্তমান অর্থাৎ বাংলাদেশে আমরা শিক্ষক, আমাদের অবস্থা কি আমরা তা শিক্ষকরা ভালোভাবেই জানি। এগুলো দুঃখের সাথে বলতে হয়, যদি একটা ছাত্র একটা ছাত্রীকে কিছু বলে বা একটা ছাত্রী একটা ছাত্র কিছু বলে বা পড়াশোনা না করে আসে শিক্ষার্থীরা বা প্রতিষ্ঠানগুলো বিয়াদবে কার্যক্রম করে, শিক্ষকদের কিছুই করার নাই। এটা হলো মহাবাস্তব। আমার এই কথা শুনে যদি আপনারা একটু আগ্রহ করেন, আমার কিছু বলার নাই। যেহেতু আমি প্রায় 36 বছর প্রতিষ্ঠান প্রধান হিসাবে চাকরি করছি, তো দেখেছি ইতিপূর্বে মানে
অবস্থা ছিল, শিক্ষার্থীদের অবস্থান ছিল, শিক্ষকদের অবস্থান ছিল, এখন তা পরিবর্তিত হয়ে গেছে বলে আমি মনে করি। আমার দৃষ্টিকোণের কথা আমি বলছি, আমার ভুল হতে পারে, ভুল হলে ইনশাআল্লাহ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সমাজ পরিস্থিতি আসলে এর জন্য অনেক কারণ রয়েছে। এর প্রথম কারণ আমি আমাদের শিক্ষকদেরকে রয়েছে বলে আমি কিছুটা মনে করি। কারণ শিক্ষক পেশা সকলের বলেন মহান পেশা। আসলেই মহান পেশায় যারা নিয়োজিত থাকবে সে মানুষগুলোকে তো মহান হতে হবে। কারণ একটা ফেরত বাক্য আছে, মুআল্লিমুল মাহের, অর্থাৎ দক্ষ শিক্ষক, যোগ্য শিক্ষক, উপযুক্ত শিক্ষক। আমাদের সমাজে আমরা মেয়েটার কাছে ছোট মনে করছি না, দক্ষ শিক্ষক, যোগ্য শিক্ষক, গুণী শিক্ষক আমাদের অনেক অনেক অভাব রয়েছে। যার কারণে যারা মেধাবী সে সমস্ত মেধাবীরা শিক্ষক পেশায় আসতে চায় না। এজন্য আমাদেরকে শিক্ষক হিসেবে আমাদের যথাযথ দায়িত্ব পালন করতেই হবে। কেন করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, যারা শিক্ষক পেশায় নিয়োজিত বা শিক্ষা দান করে থাকে, পৃথিবীর সমুদ্রে সামুদ্রিক বা জলগত প্রাণী আছেন, সমস্ত প্রাণী ওই শিক্ষকদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুতরাং এখানে শিক্ষকেরা চরম প্রাপ্তি রয়েছে। এর ব্যাখ্যা হলে কেন দোয়া করে সম্মানিত উপস্থিতি। আরেকটা বিষয় হলো, আমরা জানি এই সমাজের মানুষের কাছে, এই রাষ্ট্রের মানুষের কাছে শিক্ষকদের কিছু প্রত্যাশা রয়েছে। নিঃসন্দেহে বলতে পারি এই সমাজ পূর্ণ না হলেও কিছুটা শিক্ষকদের প্রত্যাশা পূর্ণ করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। হয়তো যদি আপনারা কষ্ট পান, আমার দৃষ্টিতে দেখুন ইনশাআল্লাহ। অনুভাবে এই জাতির শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশা করে, আমরা শিক্ষকরা এই জাতির অনেকাংশ তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আসলে যাই হোক না কেন, দেশটি আমার, এই সমাজ আমার, এই দেশের মানুষ আমার। সুতরাং একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হলো, আমরা মানুষ কারিগর, আমাদের মানুষ তৈরি করতে হবে। মানুষ তৈরি করতে হলে আগে মানুষ হতে হবে। কিন্তু বলা হচ্ছে আত-তালিমু সুলবুল জিনসা, সুশিক্ষায় জাতীয় মেরুদণ্ড। আসলে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি। এই জন্য আমাদের সামাজিক ব্যবস্থা দায়ী, আমাদের রাষ্ট্রের ব্যবস্থা দায়ী বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা জ্ঞানী তারা বলেছেন যে আসলে যদি একটা মানুষকে মানুষ করতে হয়, তাহলে সেখানে তার নসিহত তো লাগবেই, সেখানে তার শাসনের প্রয়োজন আছে। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আজ শাসন করতে ব্যর্থ হয়েছি। কারণ যেহেতু একটা প্রতিষ্ঠানের সবই যে সমাজের ভালো মানুষের সন্তান থাকে অথবা শিক্ষিত মানুষের সন্তান থাকে তাও নয়। অনেক অসহায় মানুষের সন্তান থাকে, অনেক খারাপ দিকে অনেক মানুষের কিছু দুর্বল মানুষের সন্তান থাকে, যারা শিক্ষকের মনোনীতি চায় না, যারা শিক্ষাকে গ্রহণ করতে চায় না, তারা প্রতিষ্ঠানে যায় অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তাদেরকে নসিহত দিয়ে ওয়াজ দিয়ে তাদের কাজ হয় না। এই যে তারা বিশৃঙ্খলা করে,
তাদের দেখে অন্যান্য শিক্ষার্থীরা বিশৃঙ্খলা করে, কিন্তু তাদেরকে আমরা যে ভালো করে ওয়াজ দিয়ে নসিহত দিয়ে উপদেশ দিয়ে উপদেশ কিন্তু সবসময় কাজে আসে না। যদি সামান্যতম হলেও যদি তাদের শাসনের ব্যবস্থা থাকে, শাসন এবং উপদেশ এই দুইটা মিলেই কিন্তু মানুষ গড়া যায়। এই জন্য আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা যে বিষয় আছে, শিক্ষাদের কিছুই বলা যাবে না। বলে আসলে কিছু পড়া দিচ্ছি, শিক্ষাটা হাসছে, বসে গল্প করছে, শিক্ষকদের কিছুই বলা নেই। যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে কি এমন এক অবস্থা হবে, শিক্ষকরা হুমানে ক্লাসে চলে আসতে হয়। এই জন্য আমাদের শিক্ষা নীতির কিছু পরিবর্তন আসা দরকার বলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি। অনেক কথা বলে ফেলেছি, তবে আমার আজকের এই সভায় আমার যে দাবি হলো, আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করে মেহেরপুর জেলা পক্ষ হতে এবং আমাদের সরকারকে জানাবো মেহেরপুরবাসী শিক্ষার ক্ষেত্রে দিয়ে যাচ্ছে। আরেকটা কথা না বলতে নয়, মেহেরপুর জেলা শিক্ষায় সবচেয়ে পিছিয়ে। অতীব দুঃখের সাথে বলতে হয় যে এবার যেহেতু মাসায় টিচার ভাষা শিক্ষক, আমি দেখেছি এই 2025 সালে আমাদের এসএসসি পরীক্ষা যে ফলাফল হয়েছে মাত্র 32 অর্থাৎ 32% মেহেরপুর জেলাতে মাসায় শিক্ষক এসএসসি পাস করেছে। আমার মনে কেন পাস করবো, এটা যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল থাকতে পারে। আমি প্রশাসনকে বিষয়কে খতিয়ে দেখার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় পাস করেছে এসএসসি পরীক্ষায় 72% সহত, মেহেরপুর জেলা পাস করেছে 32%, তারপরে খাগড়াছড়িতে পাস করে তারপরে যেটা 57%। সুতরাং এগুলো কেন হচ্ছে এই বিষয়টি দেখার জন্য আমি প্রশাসনকে বিনীত অনুরোধ করছি। আর এইটা আমি যে বিষয়টা বলছিলাম, মেহেরপুর জেলার শিক্ষা ব্যবস্থা সার্বিক বিষয় পিছিয়ে গেছে, কিভাবে উন্নত করা যায়। এই জন্য উন্নত করতে হলে প্রশাসন এবং শিক্ষকদের অগ্রণী ভূমিকা, বিশেষ করে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে মনে করি। আমি আর কথা বাড়াবো না। শিক্ষকদের প্রত্যাশা এই সমাজ পূরণের জন্য চেষ্টা করবেন, আর শিক্ষকরা আমরা জাতীয় প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি এই আশা ব্যক্ত করেন। যদি আমার কথায় আমার কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তে ক্ষমা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অধ্যক্ষ আমজুল ফাজিল ডিগ্রি মাদ্রাসা মহোদয়কে। আমি এই পর্যায়ে কলেজের পর্যায় থেকে জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান অধ্যক্ষ এআরবি ডিগ্রি কলেজ, তাকে আমি কিছু সংক্ষেপে কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসলে আমাদেরকে পড়াশোনার জন্য বলা হয়েছে এবং পড়াশোনার সেক্টর থেকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে এই অনুষ্ঠানের বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম স্যার উপস্থিত নাই। উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন মেহেরপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ স্যার, উপস্থিত মেহেরপুর জেলা শিক্ষা অফিসার, উপস্থিত মেহেরপুর সদর ইউনো স্যার, উপস্থিত মেহেরপুর জেলা প্রাইমারি শিক্ষা অফিসার, উপস্থিত আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধানগণ, উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, মিডিয়া, অন্যান্য উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি। আসলে আমরা কলেজ সেক্টরে ছাত্রদেরকে যে পড়াই, এই পড়াশোনার পরিবেশটা আমি একটা ছোট্ট আমাদের যত স্টুডেন্ট ছিল আমার কলেজে সমস্ত ছাত্রছাত্রীদের ক্লাস আমরা ভিজিট করেছি। প্রথমে আমার মেহেরপুর সদর ইউনো স্যার দেখলাম এসএসসি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে রাত্রে থেকে শুরু করে
যে কোনো বাড়িতে উনি আতঙ্কিত হামলা করেছিলেন, স্টুডেন্টরা পড়াশোনা করে কিনা দেখছেন। এইটা থেকে আমার সভাপতি সহ আমরা এরকম রাত্রে বা দিনে আমরা গেছি। মেহেরপুর নকশা গ্রামে একজন ইন্টারমিডিয়েটের ছেলে, আমরা মসজিদে যাওয়ার পরে সেই ছেলে হচ্ছে পাশে আমবাগানে সে চলে যাবে, মোবাইল নিয়ে গেছে। তার মা, আমরা গেছি, তার মা বাবা তাকে বলছে আয় তো সাথে আসছে, বলছে না আমি যাবো না। আর মোবাইল না দিলে সে পড়াশোনা করবে না। সেই ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তার মা কান্না করে আমাদেরকে জানাচ্ছে যে তাকে মোবাইল না দিলে সে পড়াশোনাই করে না, আর মোবাইল দিলে সে ওই পাশে বন্ধুদের পাশে সঙ্গে নিয়ে ওই মোবাইল দেখে। আসলে আমরা বাড়িতে গিয়ে গার্জেনদের কান্না আওয়াজই শুনেছি। তাদের এই যে ছাত্ররা যে পড়াশোনার টেবিলে কিন্তু নাই, যেটাই বলেন না কেন, এখানে যারা আছেন সবাই এটা আমরা আতঙ্কিত, স্টুডেন্টরা পড়াশোনার টেবিলে নাই। এই মোবাইল আসার পরে বিভিন্ন পরিবেশের কারণে এই পরিবেশটা আমাদের নষ্ট হয়ে গেছে। এইটাকে আমাদের কিভাবে নিয়ে আসতে হবে, ছাত্রদেরকে পড়াশোনা করাতে হবে, এবং আমাদের শিক্ষকদের যে দায়িত্ব, আমরা ঠিক সময়ে যাওয়া, ঠিক সময়ে আসা এবং পর্যাপ্ত পড়াশোনা করে নিজে স্টাডি করে তারপরে স্টুডেন্টদেরকে সেই শিক্ষা যদি দিতে পারি, আর আমাদের পরিবেশটাকে যদি আমরা চেষ্টা করে এটাকে ফেরাতে পারি, তাহলে কিন্তু আমাদের যে শিক্ষকতার পেশাটাকে আমরা সম্মানজনক স্থান কিন্তু নিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি শিক্ষকদের আরেকটা বিষয় দৃষ্টি করবো, সেটা হচ্ছে যে শিক্ষকদের যে সম্মানের জায়গাটা আমরা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এই সবাইকে রেসপেক্ট করার এই পদ্ধতিটা আগে কিন্তু ছিল, এখন আমাদের শিক্ষকরা আরেক শিক্ষককে দেখে চলে যান, আরেক শিক্ষককে এই যে না দেখে চলে যান, মানসিকতাটা আমাদের ধন্যবাদ অধ্যাপক ডিগ্রি কলেজ মহোদয়কে। এরপরে গুণী শিক্ষকদের বক্তব্য পালা। গুণী শিক্ষক হিসাবে মেয়রপুর জেলায় এবছর নির্বাচিত হয়েছে মোট 9 জন। তার মধ্যে থেকে আমরা 2 জনের সংক্ষেপে কথা শুনবো, একজন শিক্ষক, একজন শিক্ষিকা। আমি শুরুতেই শিক্ষিকা মুজাম্মেল তিলুবা পারভিন আমজদি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মেহেরপুর সদর মেয়রপুরকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন আলোচনা সভা সভাপতিত্ব করছেন সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, এডিসি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, এছাড়াও আছেন বিভিন্ন দপ্তরের অফিসার মহোদয়, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, সাংবাদিক বৃন্দ, আরো যারা আছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এবারের প্রতিবাদের বিষয় শিক্ষকতার পেশা, মিলিত প্রচেষ্টার ভিত্তি। এই দিনে আমি একজন শিক্ষক হিসাবে আমাকে কিছু বলার সুযোগ দেওয়াতে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মেহেরপুর জেলার শিক্ষা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট গুণী শিক্ষক নির্বাচন 2025-এর সবাইকে, যাদের এই গুণী শিক্ষক নির্বাচনে কাজ করেছেন, তাদের যথার্থ মূল্যায়ন এবং সুচিন্তিত মতামত দিয়ে আমাকে মেহেরপুর জেলায় মাদ্রাসা পর্যায়ে একজন গুণী শিক্ষক নির্বাচিত করেছেন। 1993 খ্রিস্টাব্দে 5 অক্টোবর আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর উদ্যোগে প্রথম শিক্ষক দিবস পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবস এমন একটি দিবস যেখানে আমরা কেবল শিক্ষকদের স্মরণ করি না, আমরা স্মরণ করি শিক্ষার প্রকৃত অর্থ, আমরা স্মরণ করছি শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এবং সমাজে শিক্ষকদের অমূল্য অবদানকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। বিশ্ব শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষকদের ভূমিকা, গুরুত্ব ও মর্যাদা। একজন শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠদান করে
ছাত্রের চরিত্র গঠন করে দেন, মূল্যবোধ শেখান, আলো পথ দেখান। একজন প্রকৃত শিক্ষক একজন ছাত্রের শুধু শিক্ষার গুরু নয়, একজন শিক্ষক ছাত্রের জন্য মেন্টর এবং দিক নির্দেশক এবং কখনো কখনো পরামর্শদাতা এবং বন্ধু। বর্তমান সময় প্রযুক্তির যুগ, বর্তমান সময়ে আইসিটির যুগ। এই আইসিটির যুগে আমাদের শিক্ষাক্ষেত্রে আইসিটির অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষকদের যেটা করতে হবে যে আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব হলো প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে তাদেরকে শেখাতে হবে এবং সঠিক ব্যবহার সম্পর্কে শিখিয়ে নতুন প্রজন্মকে ডিজিটাল নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে। আর আমাদের এই ডিজিটাল প্রযুক্তিতে আইসিটির যদি আমরা সঠিক ব্যবহার আমরা না করি, আমাদের সঠিক ব্যবহারের জন্য তাদেরকে আমাদের প্রযুক্তির ইতিবাচক এবং নেতিবাচক দিক সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং তাদেরকে সুচিন্তিত পরামর্শ দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে। শিক্ষকতা পেশা একটা মহান পেশা। এটা পেশা নয়, এটা একটু ব্রত। শিক্ষকতা তেমন চাকরি নয়, এটা জীবন দর্শন এবং উচ্ছ্বাস। আমরা শুধু পাঠ্য বই পড়ে না, আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের মনে আশার আলো জাগিয়ে তুলি, তাদেরকে আমরা স্বপ্ন দেখতে শেখাই। একজন শিক্ষক সবসময় শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাবে যে বড় বড় স্বপ্ন দেখো, তোমরা ডাক্তার হবা, তোমরা ইঞ্জিনিয়ার হবা, এই বিষয়ে স্বপ্ন দেখো। এই লক্ষ্যকে সামনে নিয়ে তোমাদেরকে পরিশ্রম করে যেতে হবে। শিক্ষাকে যদি তাদের মেরুদণ্ড ধরা হয়, সেক্ষেত্রে শিক্ষকরা হলেন শিক্ষার মেরুদণ্ড। একজন শিক্ষক তার প্রতিদিনের যুদ্ধ হচ্ছে তার শ্রেণীকক্ষের পাঠদান। শ্রেণীকক্ষে একজন শিক্ষক যখন যায় বই হাতে, একজন শিক্ষকের মনে থাকে হাজারো প্রশ্ন যে কিভাবে আমার শিক্ষার্থীদের লেখাপড়া শেখাবো, কে পড়ায় পিছিয়ে পড়েছে, কে মন খারাপ করে বসে আছে, কে সঠিক দিশা পাচ্ছে না, আমাদেরকে সেদিকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে পরামর্শ দিতে হবে। তাদেরকে ভালোভাবে লেখার জন্য, আমাদের লেখাপড়া করার জন্য আমাদের তাদেরকে বলতে হবে। একজন শিক্ষকের সুপরামর্শই একজন শিক্ষার্থীর জীবনে সাফল্য বয়ে আনতে পারে। আমরা জানি না, আমাদের শেখানো কোনো একটি বাক্য হয়তো একজন শিক্ষার্থীর জীবনের মোড় ধরে দিতে পারে। আমরা শিক্ষার্থীদের আমরা বলবো যে তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা মানুষ হও। তোমরা মানুষ হও, কেবল ভালো রেজাল্ট করলে হবে না, তোমাদেরকে মানুষ হতে হবে, তোমাদেরকে সহানুভূতিশীল, নীতিবান এবং দায়িত্বশীল নাগরিক হতে হবে। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা এবং উন্নয়নে শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা নয়, তাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শিক্ষকতার মতো মহান পেশার সাথে জড়িত যারা আছেন সকলকে। এই দিবসটি শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা এই দিনে শিক্ষকরা আলাদাভাবে স্মরণ করা হয়, শ্রদ্ধা জানানো হয় এবং তাদের কাজের স্বীকৃতির জন্য সম্মাননা প্রদান করা হয়। সবশেষে আজকের এই দিনে কৃতজ্ঞতা জানাই সেসব শিক্ষকদের যারা আমাদের আশার আলো দেখিয়েছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন। এই বলে আমি আমার সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভ বিশ্ব শিক্ষক দিবস। জয় হোক শিক্ষা, জয় হোক সায়েন্স। ধন্যবাদ পার্টি থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। আমি এ পর্যায়ে কারিগরি শিক্ষা থেকে যিনি আমাদের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছে, শুধু গুণী শিক্ষক মেহেরপুর জেলাতে নির্বাচিত হননি, তিনি জাতীয় পর্যায়ে টোটাল 36 জন নির্বাচিত হয়েছে। তার ভিতরে মোহাম্মদ শফিউদ্দিন, উনি 36 জনের একজন আছে, আমাদের মেহেরপুর জেলার গর্ব। আমি এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন, চিফ ইন্সপেক্টর মাঠ মেশিনারি ও বিভাগীয় প্রধান মেশিনারি বিভাগ, আমি স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। তার মোহাম্মদ শফিউদ্দিন। ধন্যবাদ স্যার। বিশ্ব শিক্ষক দিবস 2025 উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এখানে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা তিনটার পর্যায়ে বাংলাদেশে সারা বিশ্বব্যাপী একটা শব্দ প্রচলন আছে, কম্পিটেন্ট। যে কোনো একটা বিষয়, যে কোনো একটা পেশায় যদি কোনো মানুষ এই তিনটা কম্বিনেশন হয়, সে হয় কম্পিটেন্ট। ওনারা বলেছেন 3H, হেড, হ্যান্ড এবং হার্ট।
হেড থাকে হলো জেনারেল শিক্ষা নলেজ, আর হ্যান্ডে থাকে স্কিল অর্থাৎ কারিগরি শিক্ষা স্কিল থাকে হ্যান্ডে, আর হার্টের ভিতরে থাকে মাদ্রাসা শিক্ষা অ্যাটিটিউড। ওরা বলেছে যে তিনটার কম্বিনেশন হলেই সে হবে কম্পিটেন্ট। আর এই কম্পিটেন্ট লোক সারা বিশ্ব চাই। আমাদের দেশের ছেলেরা অনেক সময় বিদেশে গিয়ে কাজ পায়, অনেক কাজ পায়, বিশ্বমানের কাজ পায়, সার্টিফিকেট নেই, নলেজ কিছুই নেই, কথা বলতে পারে না, বিদেশি লোকের সাথে যোগাযোগ করতে পারে না, স্কিল নেই, এই স্কিলটা নেই, যোগাযোগের যে একটা স্কিল নেই, যার কারণে তারা ভালো দক্ষ হয়েও নিচে পড়ে থাকে। এই জন্য আমার ব্যক্তিগত আহ্বান যে আমার বাংলাদেশের এই তিন ক্যাটাগরিকেই কম্বিনেশন করতে হবে, জেনারেল শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা, নলেজ স্কিল এবং অ্যাটিটিউড একসঙ্গে কম্বিনেশন হলেই এটা হবে কম্পিটেন্ট। তো এই ধরনের লোকজন আমাদের বাংলাদেশে দরকার। আমাদের বাংলাদেশ থেকে বলা আছে যে আমাদের জনসংখ্যা কোনো সমস্যা না, বরং জনসংখ্যাকে জনসম্পদ করতে হবে। জনসম্পদ করতে গেলেই এই তিনটে কম্বিনেশন দরকার। একবার ঢাকাতে টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ একজন প্রফেসর ট্রেনিং করছিলেন। ট্রেনিং সেশনে আমাকে বললেন যে আপনি একটা কন্টেন্ট 5 মিনিট সময় আপনার একটা কন্টেন্ট আপনি ডেলিভারি দেন, 5 মিনিটের লেকচার দেন। আমি আমাদের একটা ওয়েবসাইট আছে teachers.gov.bd, এই ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট ডাউনলোড করে লেকচার দিলাম 5 মিনিট। খুব আশ্চর্য হলেন, এত সুন্দর একটা জিনিস বাংলাদেশে আছে teachers.gov.bd, এখানে লক্ষ লক্ষ মানে কন্টেন্ট রয়েছে, আপনি যেটা চাবেন সেটা আছে, যে বিষয়ে যাবেন সেটা আছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের সমস্ত শিক্ষকই গুণী, প্রত্যেকের মধ্যেই গুণাগুণ রয়েছে, এই গুণটা ট্রান্সফার হয় না, যার যার গুণ তার ভিতরেই রয়েছে। গুণ ট্রান্সফার করার জন্য একটা ওয়েবসাইট আছে teachers.gov.bd, এখানে মনে করেন যে বিষয় আমার দরকার সার্চ দিলেই ওই বিষয়ে কন্টেন্ট চলে আসবে। এখন ওখানে বলা আছে যে এখানে কোনো ফিক্স না যে আমার এই কন্টেন্টটা দিতে পারবে না, এমন না, সবাই নিতে পারবে, এবং ইয়ার পরে সে ওটাকে আর মডিফাই করতে পারবে, তারপরে সে ওটা ক্লাস নেবে, আবার ওটা আপলোড দিয়ে দেবে তার আইডি দিয়ে। তো আমার সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছে অনুরোধ, যার যে স্কিল আছে, দক্ষতা আছে, নলেজ আছে, এটা আমরা যদি ট্রান্সফার করি এই ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের একটা বেদনা হলো যে আমাদের কারিগরিতে মনে করেন 200-250 সরকারি প্রতিষ্ঠান আছে, সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, অন্যান্য আরো ইঞ্জিনিয়ারিং কলেজ, কিন্তু তাদের ওই ওয়েবসাইটে তাদের নাম নেই। মেহেরপুরের মধ্যে সব প্রতিষ্ঠানের নাম আছে, কিন্তু আমাদের সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের নাম নেই। যার কারণে আমরা আমাদের এই সুযোগটা নিতে পারছি না, আমাদের টিচারদের রেজিস্ট্রেশন করতে পারছি না। তবে আমি আগে রেজিস্ট্রেশন করেছিলাম এবং বাংলাদেশের মেহেরপুর জেলার মধ্যে অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলাম, নির্বাচিত হয়েছিলাম 2022 সালে, আর সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছিলাম 2023 সালে। অর্থাৎ কারিগরি লোকও যে এই ওয়েবসাইটে ঢুকতে পারে এবং এখানে দক্ষতা প্রকাশ করতে পারে, এটা একটা প্রমাণ। সারা বাংলাদেশের মধ্যে 3 জন আছে কারিগরি। তো আমাদের মেহেরপুর জেলার মধ্যে আমাদের যারা অ্যাম্বাসেডর আছেন এই ওয়েবসাইটে, ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তো ওনারা সহযোগিতা করেছেন আমাকে। তো এই জন্য আমাদের সব শিক্ষক মন্ডলীকে আমি আহ্বান করবো যে আমরা এই ওয়েবসাইটটাই সবাই রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করবো। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের জিনিসটা আকর্ষণ করছে যে আমাদের কারিগরি সেক্টরটা যেন উন্নত করে না হয়, আমাদের নামটা দিলে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। আর আমাদের যে মূল টার্গেট সেটা হলো আমাদের কম্পিটেন্ট লোক তৈরি করতে হবে বাংলাদেশ থেকে। যদি আমরা কম্পিটেন্ট লোক তৈরি করতে পারি, এই 3 শিক্ষার সমাধান করতে পারি, তাহলে আমাদের এই জনগণ হবে জনসম্পদ, সারা বিশ্বে আমাদের ব্যাপক মর্যাদা হবে, সারা বিশ্ব থেকে আমাদের ব্যাপক অর্থ আমাদের বাংলাদেশে আসবে। এই আহ্বান রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
জনাব মোহাম্মদ শফিউদ্দিন স্যারকে। আমি এই পর্যায়ে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নাস্তা আছে, অনুগ্রহ করে নাস্তা গ্রহণ করুন। আর আমরা নাস্তা গ্রহণ করার সময় কথা বলবো। ধন্যবাদ স্যার। বিশেষ অতিথির বক্তব্য শোনার আমি শুরুতেই বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মেহেরপুর মহোদয়কে। শুভ সকাল। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সরকারি কর্মকর্তা এবং শ্রদ্ধেয় শিক্ষকগণ, সবাইকে সালাম। জাতিসংঘ এই দিবস আয়োজন করার উদ্দেশ্য শিক্ষকদের অসামান্য কোনো যদি অবদান থাকে, নিরলস প্রচেষ্টা থাকে, আউট অফ বক্স চিন্তা করার ক্ষমতা থাকে, সেই সকল শিক্ষককে পুরস্কৃত হয় এবং সেই সাথে শিক্ষকদের তাদের পরিবেশ, অধিকার এগুলা সারা বিশ্বে নিশ্চিত হচ্ছে কিনা এগুলো নিয়ে আলোচনা করা, বার্গেনিং করা, এই উদ্দেশ্যেই ইউনেস্কো 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করে আসছে। এখন আমরা একটু বাস্তব চিত্র দেখি। বাস্তব চিত্র খুবই খারাপ। বাংলাদেশে পৃথিবীর মধ্যে জিডিপিতে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা খাতে, 1.69 থেকে 1.77, বিগত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স, যেখানে সর্বোচ্চ রয়েছে 14%, যুক্তরাষ্ট্রের রয়েছে 5%, জাপানে 3.5%, চীনে 4%, ভারতে 4%, পাকিস্তানে 3%, আফগানিস্তানে 2.5%। এখন তাহলে বাকি 98.something কোথায় যায় বাংলাদেশের জিডিপি? এই জন্য আমাদের দেশে শিক্ষা আমরা পিছিয়ে। এখানে সরকারি ভাবে সেভাবে কোনো বরাদ্দ কিংবা কোনো প্ল্যান নেই। আজকের শিক্ষকরা ঋণে জর্জরিত, তাদের বেতন কম, তারা স্কুলে কি করে পাঠদান করবে? একটা বাচ্চা যদি গুরুতর অসুস্থ হয়, তাকে লোন করে তার চিকিৎসা করতে হয়। বাচ্চাদের লেখাপড়া করাতে হলে লোন করাতে হয়। মাধ্যমিকের শিক্ষকরা, বিশেষ করে কলেজ এবং স্কুলের শিক্ষকরা, তাদের কল্যাণ তহবিলে 6% নিজের টাকা কাটে, সেই টাকা পেলে তাদের 2 বছর করতে হবে। এই হলো এই দেশের শিক্ষকদের মর্যাদা। আমার মনে হয় এগুলো আমূল পরিবর্তন হওয়া উচিত। আর যারা নিরলস প্রচেষ্টা করেন এবং বাচ্চাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, এ ধরনের শিক্ষক আমার বাবা নিজে। আমি উদাহরণ হিসেবে আমার বাবার কথা বলি। আমার দাদি হলো মুঘল রাজবংশের মেয়ে ছিল, অর্থাৎ আমার বাবা মুঘল রাজবংশের মেয়ের পুত্র। আমার বাবা বাচ্চাদের স্কুল টাইমে পড়ো বিকাল বেলা, কোনো সময় দেখতে সন্ধ্যার সময়, সে সময় হারিকেন জ্বালিয়ে আবার নিজেই পড়াইতো বিনা টাকায়। এবং স্কুলে তো 9টা 4টা যে দায়িত্বগুলো আছে সেগুলো করাইছে। এবং তিনি উপজেলা জেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠ শিক্ষক গুণী শিক্ষক নির্বাচিত হয়েছে। এর ফলাফল কি হয়েছে? আমার বাড়ি হলো নাটোর জেলার বড়াই নাম উপজেলা, আমাদের উপজেলা প্রকার হলো বনপাড়া। ফলাফল আমাদের গ্রামটিতে বর্তমান পর্যন্ত যতগুলো শিক্ষিত চাকরিজীবী ভালো ভালো পজিশনে লোকজন আছে, আমাদের উপজেলা প্রপার বনপাড়া করবে। এই আমি আমার বাবাকে দেখেছি, উনি নিরলস প্রচেষ্টা দিয়ে যেটাকে বেতন পেয়েছে, একটা প্রতিষ্ঠানকে ভালো করেছে। এবং বাবা যখন 2009 সালে পিআরএল যায়, এরপর থেকে স্কুলটা দুর্বলতা শুরু করে। সুতরাং একজন গুণী শিক্ষক ইচ্ছে করলে তার প্রতিষ্ঠানকে চেঞ্জ করতে পারবে। এর বাইরে আমাদের শিক্ষকদের মধ্যে কিছু ম্যাজিক প্র্যাকটিস আছে। আমরা রাজনৈতিক লেজুর ভর্তি করি, আমরা স্কুলে যাওয়ার নামে দোকানে গিয়ে বসে থাকি, নিজের ব্যক্তিগত কাজ করি,
সরকার আমাদের যেভাবে পাঠ দিতে বলে আমরা সেভাবে পাঠ নিই না, এগুলো নিরসন হওয়া দরকার। সবগুলা সরকার থেকে, আমাদের শিক্ষক থেকে এবং কমিউনিটি থেকে আমার মনে হয় ব্যাপক একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনার মাধ্যমে হোক, বিতর্কের মাধ্যমে হোক, আমূল একটা পরিবর্তন আনা দরকার। তাছাড়া পৃথিবীর সাথে আমরা খাপ খাওয়াতে পারবো না। আমি একজন আইসিটি এক্সপার্ট ব্যক্তি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে আমি কম্পিউটার শিখছি, সে সময় ছিল 10 ব্যক্তি, আর এখন আমি এআই ব্যবহার করছি 1.5 বছর ধরে। এআই কোর্স আমি করেছি। আমি আমার অফিসের অনেক কাজ সহজভাবে করতে পারি এই শুধু আইসিটি নলেজ থাকার জন্য। কিন্তু আমি শিক্ষকদের মধ্যে দেখেছি খুবই কম। আমরা টিচারকে ট্রেনিং করাই 1 মাস 15 দিন, স্কুলে গিয়ে আর সে কম্পিউটার ল্যাপটপ ধরে না। এগুলো পরিবর্তন হওয়া দরকার। পরিশেষে আমি সকল শিক্ষকদের সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জনাব মোহাম্মদ চৌধুরী স্যারকে তার সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি জনাব প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ আলামী অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজ, তাকে আমি কিছু বলার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ছাত্র সভার সম্মানিত সভাপতি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা সফল মানুষের পিছনে একজন মহান শিক্ষকের অবদান থাকে। প্রত্যেকটা সভ্য জাতির পিছনে একজন মহান শিক্ষকের অবদান থাকে। নবী করিম সাল্লাল্লাহু মানব জাতির এক মহান শিক্ষক ছিলেন, যিনি আলোর পথে, সুন্দরের পথে, সত্যের পথে মানব জাতিকে চালিত করেছিলেন। ঠিক তেমনি ভাবে সক্রেটিস একজন মহান শিক্ষক ছিলেন। সক্রেটিস ছিলেন বলে একজন প্লেটোর জন্ম হয়েছে, একজন প্লেটো ছিলেন বলে একজন অ্যারিস্টটলের জন্ম হয়েছে, আর একজন অ্যারিস্টটল ছিলেন বলে একজন আলেকজান্ডারের জন্ম হয়েছে, এবং একটা গ্রিসের জন্ম হয়েছে বলে সভ্য ইউরোপের জন্ম হয়েছে, এবং সভ্য ইউরোপ ছিল বলে সারা পৃথিবীতে এই সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান প্রসারিত হয়েছে। তার মানে সব মানুষের পিছনে, সব জাতির পিছনে একজন মহান শিক্ষকের একটা অনন্য অবদান থাকে। কারণ আমি এই জন্য শিক্ষক হিসেবে গর্ব অনুভব করি, এবং এইখানে আজকে অনেকগুলি মহান শিক্ষকের সান্নিধ্যে কথা বলতে পেরে নিজেকে গৌরবান্বিত করে দিয়েছি। আমরা শিক্ষক, অনেকেই বলছে আমাদের বেতন নেই, আমাদের বাড়ি নেই, সামাজিক মর্যাদা নেই, কিন্তু আমি মনে করি এই পেশাটা আমি দারুণ ভাবে উপভোগ করি। রাস্তায় কলেজ থেকে আসছি, রাস্তা ধরে দূরে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে সালাম স্যার, কিংবা আরেক পথ দিয়ে গেলে আরেকটা ছাত্র বলছে সালাম স্যার। আমার মনে হয় কোনো পেশার মানুষ এইভাবে স্যার শুনতে পায় না। আমরা এই জন্য স্যার বলতে পারি কম, স্যার শুনে শুনে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি যে অন্য কাউকে স্যার বলা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। আর কিছু মনে করবেন না, আমাদের বাড়ি এত হাজার হাজার নিষ্পাপ শিক্ষার্থীরা আমাদের স্যার বলে শুনতে শুনতে খুব দারুণ ভাবে অভ্যস্ত হয়ে যায়। আমরা শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখাই, স্বপ্ন দেখতে শেখাই, ক্রাইসিস মোকাবেলা করতে শেখাই, ডিসিশন মেক করতে শেখায়, কি করে মানে সংকটের মধ্যে বেঁচে থাকতে হয় এটা শেখায়, এবং কিভাবে বর্তমানের সাথে একাত্ম হতে হয়, একাত্ম হতে হয় সেটা আমি শেখাই। যে বর্তমান যতই সংকট অপন্ন এর মধ্যে বেঁচে থাকতে হবে, এর মধ্যে লড়াই করতে হবে এবং একসাথে লড়াই করতে হবে। এবং এবারকার যে প্রতিবদ্ধ যে মানে কোলাবোরেটিভ প্রফেশনের যে কথা বলছে, যে আসলে আগে শিক্ষকরা মনে করতেন আমরা সাবজেক্ট, আমরা সার্বভৌম, আমি কথা বলবো হেরে মানব জাতি, আমার কথা শোনো প্রফেসর যেমন বলেছেন, আমরা যেমন ক্লাসিক্যাল ধর্ম।
হে শিক্ষার্থীরা আমাদের কথা শোনো, আর তুমি কোনো প্রশ্ন করো না। এই যুগ কিন্তু পার হয়ে গেছে। এই যুগ তার কে কত স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে পারছে, সে তত ভালো শিক্ষক। 45 মিনিট আমি কথা বললাম, অন্যরা কিছুই বলবে না, সে কোনো মহান শিক্ষক না। আমাদের শফিউদ্দিন আমাদের স্যার বলেছেন যে আপনি শিক্ষককে অনেকগুলি স্কিল জানতে হয়, যে ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন স্কিল, এই জন্য আপনি অনেক কিছু জানেন কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল নাই। আপনি প্রেজেন্টেশন করার সময় বাংলায় ভালো কথা বলতে পারেন না, ইংরেজি শুদ্ধভাবে কথা বলতে পারেন, তাহলে আপনার ক্লাস কিন্তু আকর্ষণীয় হবে না। তাহলে আপনি যখন একটা প্রেজেন্টেশন করবেন তখন আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি না পারেন অন্যদের হাতে সাহায্য নেবেন, যে পারে না। আমরা একটা মালয়েশিয়ার অধীনে একটা ফিউচার ভিসা ট্রেনিং এ গেছিলাম। সেখানে আমাদের ইরানের টিউটর ছিলেন, ইংল্যান্ডের ছিলেন, মালয়েশিয়ার ছিলেন। তারা তারা ওই কাজ যা করছিলেন সব কিন্তু কম্বাইনলি করছিলেন, কালেকটিভলি করছিলেন, একা একা করছিলেন, একা একা করছিলেন না, সবার হেল্পে একটা কাজকে সমাধান করছে। আর আমাদের অনেকে অভিযোগ থাকে যে আমাদের এসএমসি বা এইটি থাকি, আপনি সোসাইটি, এই সোসাইটির পার্ট, এই সোসাইটিকে উপেক্ষা করে, এই সমাজকে অবহেলা করে আপনি যত শিক্ষিত মানুষের হোক না কেন বড় কিছু হতে পারবেন। আমরা অশিক্ষিত সমাজ, তাদের নিয়ে ম্যানেজিং করতে হবে, তাদের নিয়ে করতে হবে, তাদের নিয়ে চলতে হবে। আপনার ক্লাসে উইক লার্নার আছে, কুইক লার্নার আছে, হয়তো শিক্ষিত পরিবারের সন্তান আছে, আবার রিক্সাওয়ালা ভ্যানওয়ালার সন্তান আছে। দুটার প্রতি আপনার সমান গুরুত্ব দিতে হবে। এইটাই বলে ইনক্লুসিভ লার্নিং। এই ইনক্লুসিভ লার্নিং কথা আপনার ভাবতে হবে যে আমি সব বুঝি, আরো কিছু বোঝে না। আমি মনে করি যে আপনি কি শিক্ষক যে আপনার ছাত্র উত্তর দিতে পারে না। আমাদের বিখ্যাত প্রফেসর জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাক স্যার বললেন যে ভাইবার গিয়ে একটা স্যার প্রশ্ন করছেন, উত্তর দিতে পারছেন। তা বললেন আপনি শিক্ষক হওয়ার যোগ্য না, আপনি এমন প্রশ্ন করেন যে আপনার ছাত্র উত্তর দিতে পারে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্টে যখন ইংরেজিতে ফেল করলো, অনেকে বলেছেন এই প্রশ্নটাই কম হয়, এই প্রশ্নটা তৈরি করা হয় ইন্টারমিডিয়েট লেভেলের জন্য যে প্রশ্ন করা দরকার সেটি করা হয়। তার মানে সোসাইটির সাথে যারা প্রশ্ন করেছেন তারা মানে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে খুবই তাদের মতো করে প্রশ্ন করেছে। আর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন যদি সরকার ফজলু করে ওই বদরুদ্দিন তালুকদার মহিজাবাদের সামনে রেখে করা হয় তাহলে সেটা তো হবে না। বাংলার প্রশ্ন যদি করা হয় যে আব্দুল্লাহ সাহেবের মতো সামনে লেখে করলে হবে না। করতে হবে যে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের দারিদ্র্যপীড়িত এই সাধারণ অশিক্ষিত মানে সাধারণ শিক্ষিত স্বল্প শিক্ষিত পরিবার থেকে এই সন্তানগুলো আসে, তাদের দিকে চেয়েই আপনাকে পাঠদান টিচিং লার্নিং প্রসেস চালাতে হবে, তাদের দিকে তাকিয়ে আপনাকে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এইটাই আমার মনে হচ্ছে যে এই যে টিচিং এবারে প্রতিপাদ্য বিষয় কি আপনার এনজিওর সাথে কিংবা সোসাইটির সাথে, সাধারণ মানুষের সাথে, সবার সাথে সম্পর্ক রেখে আমরা বলছি যে বেতন কম, বেতন ইচ্ছা করলেই তো বাড়াতে হবে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সামর্থ্যের কথা আছে, সেই সামর্থ্যের কথাটা আমাদের ভাবতে হবে। আমি অনেক কথা বললাম, মানে কথা টিচারদের একটা কথা যে 45 মিনিট কথার মধ্যে তাদের ভালো লাগে না, মানে 45 মিনিট আমরা পাস করি প্রত্যেকটা এই বক্তৃতা করার মধ্যে অভ্যাস। এবং ম্যাক্সিমাম টিচার বোধহয় ভালো বেশিক্ষণ বক্তৃতা করতে পারেনি। আগামী দিনে আরো আমরা তাদের বক্তৃতা সময় আমার আগ্রহ থাকলো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে সব মহান শিক্ষক যারা উপস্থিত তারা আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকতে পারি, কাজ করতে পারি। আর আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ আলমী মুখ্য বিচারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মেহেরপুর সদর, মেহেরপুর মহাশয়কে। স্যার। বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক স্যার, এছাড়া উপস্থিত আছেন অতিরিক্ত জেলা শিক্ষা ও আইসিটি স্যার, এছাড়া উপস্থিত আছেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর আব্দুল্লাহ আলামী স্যার, এছাড়া উপস্থিত জেলা শিক্ষা অফিসার মহোদয়, প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়,
এছাড়াও উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুদীর্ঘ অংশীদার, সাংবাদিক, সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ধরে অনেক কথা শুনেছি, সত্যি আর কোনো তেমন বক্তব্য থাকে না। বিশেষ করে আমাদের বিশিষ্ট গবেষক প্রফেসর ধুকেল স্যার যে কথাগুলো বললেন, সত্যি চমৎকার ভাবে স্যার তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা মুগ্ধের মতো তার কথা শুনেছি। আমি যদি একটি কথা বলি, আমাদের নোবেল লরিয়েট মাওলানা ইউসুফজাই একটি কথা আছে, একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম, একটি বই, একটি পৃথিবী পরিবর্তন করতে পারে। সত্যি শিক্ষকরা সেই সমাজকে পরিবর্তন করতে পারে, একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। আমাদের ধুকেল স্যার যেমন সক্রেটিসের কথা বলেছিলেন, অনেক উপমা দিয়েছেন, সত্যি তাই। যদিও শিক্ষকদের অনেক মর্যাদার কথা বলেছেন, তাদের বেতনের বিষয়ে এসেছেন। আমরা শিক্ষকদের মর্যাদার কথা যদি বলি, আমরা বাড়ি গিয়ে আমার স্যারের সাথে কিন্তু প্রশ্ন দেখা করি, আপনাদের হাতেই কিন্তু আমরা করি। আমরা এখানে এই চেয়ারে যারা এসেছি, তারা আপনাদের মতো শিক্ষকদের হাতেই আমরা তৈরি হয়েছি। আমি যদি কয়েকদিন আগে দেখি যে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের যে প্রিন্সিপাল মহোদয় যখন মারা গেলেন, দেখলাম তার জানাজা নামাজে কত মুসল্লি উপস্থিত হয়েছিলেন। সত্যি এটা শিক্ষকদের জন্য কিন্তু একটা প্রাপ্তি, কিন্তু অন্য কোন ক্যাডারে হোক অথবা আমার মনে হয় না যে জানাজা এত উপস্থিত হতো কিনা। সেটা সত্যি আমাকে সেদিন দারুণ ভাবে অনুপ্রাণিত, শিক্ষকদের যে কি মর্যাদা, অর্থাৎ এটা কিন্তু কোনো বেতন দিয়ে অথবা কোনো আর্থিক কোনো বিষয় দিয়ে মূল্যায়ন করা যাবে না। যে শিক্ষকরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যিনি একমাত্র শিক্ষক ছিলেন, কোন মানুষের শিক্ষক ছিলেন একমাত্র তার শিক্ষক ছিলেন মহান আল্লাহ তাআলা। তার দুনিয়ায় কেউ কোনো ব্যক্তি তার কোনো শিক্ষক ছিল। সত্যি সেই শিক্ষকের মর্যাদা এত বেশি। আমরা শিক্ষকদের সবসময় হয়তো সম্মান করতে পারি না, তাদেরকে বেতন দেয়। যেমন বাড়ি ভাড়ার বিষয় এসেছে, মাত্র 1000 টাকা বাড়ি, এই যুগে এসে যদি মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া হয়, তাহলে সেই শিক্ষক কিভাবে চলবে? সে মানসিক ভাবে শান্তিতে যদি না থাকে, শ্রেণীকক্ষে সে কি দান দেবে? তারপরে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনার যে সম্মানটা, যে সম্মান আপনাদের আছে সেটা নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা আছেন, আপনারা দেখবেন যেখানে যে শিক্ষক শ্রেণী কার্যক্রম যেন অনেক বাচ্চা আছে যারা রিডিং করতে পারে না, তারা কি করে অনুপস্থিত থাকে। শিক্ষাকে তারা কোনো আনন্দ খুঁজে পায় না, কিভাবে পাঠদানকে উৎসাহিত করা যায়, আনন্দ খুঁজে পাবে। আমাদের বাচ্চারা কি করে স্কুলে যেতে চায় না, তাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে এবং এমন ভাবে পরিবেশ তৈরি করতে হবে, বাচ্চাই বলবে না, বাবা মার কাছে বলবে আমি স্কুলে যাব। আমি এমনও গিয়ে দেখেছি কোন স্কুলে বিদ্যুৎ নাই, শিক্ষক বলছেন যে বিদ্যুৎ নাই, এই জন্য পাঠদান বন্ধ। আমরা এমন শিক্ষার্থী তৈরি করবো যেখানে বিদ্যুৎ না থাকলেও সে পাঠদানে অভ্যস্ত থাকবে, দুর্যোগপূর্ণ পরিবেশেও সে বাচ্চা স্কুলে আসবে। সব ধরনের পরিবেশে, প্রতিকূল পরিবেশে সে মানুষ হবে। আমি সুইডেনের একটি বিষয় বলি, আমার ছোট বোন সেখানে হলো ফার্স্ট সেক্রেটারি হিসেবে আছে। সে রাষ্ট্রে হলো যদি ওর আমার ভাগ্যটা সেখানে লেখাপড়া করে, যত প্রতিকূল পরিবেশ হোক না কেন বাচ্চারা সেখানে যাবে, তাকে অভ্যস্ত ভবিষ্যতে নাগরিক হিসাবে সে গড়ে উঠবে। এমন সময় হবে যে প্রাকৃতিক দুর্যোগ আসবে, বন্যা হবে, ওই বাচ্চাকে তার ওই রাষ্ট্রের জন্য কাঁধে ভার বহন করতে পারে। এই আগামী যে রাষ্ট্র সেটা আমাদের শিশুদের হাতে নিরাপদ থাকবে, তাদেরকে সেইভাবে তৈরি করতে হবে। এছাড়া আমাদের এআরবি কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার বলেছেন যে হোম ভিজিটের বিষয় বলেছেন। সত্যি কোন শিক্ষক যদি কোনো বাড়িতে যায়, সেই অভিভাবক থেকে শুরু করে সেই বাচ্চারা এত অনুপ্রাণিত হয়, তারা মনে করে যে আমার স্যাররা আমার বাড়িতে এসেছে, নিশ্চিত ভাবে বলতে পারি যে ওই দিন থেকে ওই বাড়িতে একটা আগ্রহ তৈরি হবে এবং সেই বাচ্চা নতুন একটা উদ্যমে লেখাপড়া শুরু করবে। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার শ্রদ্ধেয় স্যারগণ, আপনারা শিক্ষক স্টুডেন্টদের বাড়িতে যাবেন, হোম ভিজিট করবেন, বাচ্চার কি সমস্যা সে বিষয়টি দেখবেন। আপনারা বাচ্চাদের যে প্রতিভা সেটা বিকশিত করেন, সে সুপ্ত প্রতিভা বিকশিত করেন। এবং আমাদের কারিগরি শিক্ষার কথা বলেছেন আমাদের সম্মানিত মিল্টন স্যার, যে আমাদের মাস্টার্স পাস এত দরকার নাই, এসএসসি পাস যদি হয় সেজন্য বেকার না থাকে। এবং আমাদের দেশে এত বেকারত্বের কারণ কি? সে মাস্টার্স পাস করে চাকরির পিছনে খোঁজে, চাকরির পিছনে খুঁজতে 10 বছর সময় কাটিয়ে দেয়। এই সময়টা কি হয়, দেশের কিন্তু অর্থনীতি মারাত্মক পয়সা ক্ষতি করে। যদি এমন হয় যে লেখাপড়া শেষ করে
সাথে সাথে করে একটা কর্মে যদি ঢুকতে পারে তাহলে কি হবে, দেশের অর্থনৈতিক উন্নতি হবে এবং সেও স্বাবলম্বী হবে। এতে কি হয়, বেকার আর দিন দিন কিন্তু বেড়ে যায়। আমরা দেখি আত্মহত্যা প্রবণতা কিন্তু বাড়ে এই অঞ্চলে, অনেক আত্মহত্যা যে হয়, এটাও একটি কারণ কিন্তু। তেমনি আমরা আরো কিছু বিষয় নিয়ে সম্মানিত শিক্ষকগণ আমরা নতুনভাবে কাজ করতে পারি। যে বাল্য বিয়ে, গতকালে একটা বাল্য বিয়ে বন্ধ করে ক্লাস 7 পড়ে, কেন বাল্য বিয়ে হয়, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখন কিন্তু মা বাবা বিয়ে দেয় না, বিয়ে দেখা হলো ওই ছেলে মেয়ে মোবাইল ফোনে আসক্তি হয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। তাদেরকে প্রতিটা ক্লাস শুরু হওয়ার আগে প্রথম 5 মিনিট আমি মনে করি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিতে হবে। অথবা যে ধর্মের হোক না কেন, যদি হিন্দু ধর্ম হোক তাকে গীতা থেকেও একটা কথা বলতে হবে যে গীতা কি বলছে। প্রত্যেক ধর্মের শিক্ষা দেখে সত্য পথে চলতে হবে, সৎ পথে চলতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না, গুরুদেরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। তাই আত্মহত্যা, অনলাইন ক্যাসিনো এবং মাদক থেকে দূরে থাকা যাবে। এই কাজ কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। আমাদের শিক্ষকগণ, প্রশাসন সবাই মিলে আমরা মাদক মুক্ত বৈষম্যহীন একটা সমাজ গড়ে তুলতে পারবো। তা আমি আর বক্তব্য দেব না, পরিশেষে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে শুরু করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম স্যারকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। পজিটিভ মাইন্ড পজিটিভ চেঞ্জ, নেগেটিভ মাইন্ড নেগেটিভ চেঞ্জ। আমরা শিক্ষা ক্ষেত্রে সবসময় পজিটিভ চিন্তা করব, পজিটিভ পরিবর্তনের আশায় থাকবো। আমাদের মেহেরপুর জেলার যা কিছু নেগেটিভ আছে সেগুলো আমরা যেন এই শিক্ষক দিবস থেকে পরিহার করতে পারি, এই আশাবদ্ধ হব। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য দুনিয়ার সাথে আহ্বান জানাচ্ছি জনাব পার্থপ্রতিমশীল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেয়রপুর মহোদয়কে। আজকের বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে উপস্থিত রয়েছেন আমাদের জেলা প্রশাসক স্যার, বিশেষ একটি কাজে ব্যস্ত থাকায় বা স্টেশনে এই মুহূর্তে অফিসে না থাকা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যারের পক্ষে সভাপতিত্ব করছেন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন সকল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, আমাদের সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসার সহ ইলেকট্রনিক মিডিয়া সহ অন্যান্য যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে বিশ্ব শিক্ষক দিবসের সকল শিক্ষকদের শুভেচ্ছা আমরা জানাচ্ছি। ইতিমধ্যে অনেকগুলি আলোচনা হয়েছে। আমাদের বিশ্ব শিক্ষক দিবসের যে প্রতিপাদ্য নির্ধারণ করা রয়েছে এবছর, আপনারা জানেন এই দিবসটি ইউনেস্কো কর্তৃক নির্ধারিত হয়েছে এবং শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার ভিত্তি এই বিষয়ে বিস্তারিত আমাদের শিক্ষকগণ বিভিন্ন পর্যায়ে শিক্ষকরা বক্তব্য রেখেছেন। আমি দুইটা বিষয়ে বলবো, একটি হচ্ছে শিক্ষক দিবস এবং আরেকটি হচ্ছে আমাদের বর্তমান মেহেরপুরের অবস্থা। আমি বর্তমান মেহেরপুরের অবস্থাটা আগে বলছি। আমাদের একজন শিক্ষক অনেকটা বলার চেষ্টা করছেন, আমাদের এখানে মাদ্রাসার সম্মানিত শিক্ষক, যেটি আমাদের বোর্ডের বা দেশের যেটি পাঠের কাজ ছিল সেটি থেকেও আমাদের নিচের দিকে রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই ক্ষেত্রে ব্যাপক শিক্ষক সহ এই সকল স্তরের যারা রয়েছে এই ক্ষেত্রে রিলেটেড প্রত্যেকেরই কাজ করার আমাদের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এবারে প্রতিবদ্ধ যে বিষয়টি রয়েছে সম্মিলিত প্রচেষ্টা, অর্থাৎ সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা এগিয়ে দিতে সক্ষম হই এবং সকল ক্ষেত্রেই আমরা যদি সেটি যার যে ডিউটি অর্থাৎ যার যে কাজ সেটি আসলে যদি করতে পারি, অর্থাৎ দেশপ্রেমের ক্ষেত্রে আমি যেটি বুঝি, দেশপ্রেমের ক্ষেত্রে অবশ্যই যার যেটি কাজ, ছাত্রের কাজ অবশ্যই তার পড়াশোনা করা অন্যতম প্রধান কাজ, শিক্ষকের কাজ তাকে পড়ানো বা শিক্ষকতার বিষয়ে যে দায়িত্ব রয়েছে সেটি পালন করা। আমাদের যে দায়িত্ব রয়েছে আমরা যদি সেই অফিসিয়াল দায়িত্বটি পালন করি সেটি আসলে দেশপ্রেম হয়। দেশপ্রেমের মানে কি আমার কাছে এরকম, অর্থাৎ ছাত্রদেরকে আমরা যদি পড়াশোনায় আগ্রহী করে তুলতে পারি এবং পড়াশোনার আগ্রহী না করা হলে আপনি যতই প্রচেষ্টা করেন নিজ থেকে যদি শিক্ষা গ্রহণের আগ্রহটা তৈরি না হয়, আমার মনে হয় শিক্ষকদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে তার ভিতরে এই আগ্রহটা তৈরি করে দেওয়া। যদি আগ্রহ তৈরি করে দিতে পারেন তাহলে আমার মনে হয় আর তার পিছনে ফিরে তাকাতে হবে না এবং শিক্ষকদেরও সেই ক্ষেত্রে তার আগ্রহের কারণে তার প্রতি আর বেশি দৃষ্টি দিতে হবে না। অনেকগুলি বিষয় আছে যেগুলি আমাদের সরকার কর্তৃক নির্ধারিত, অনেকগুলি
বিষয় যদি ফলো করা হয় বা অনুসরণ করা হয় সেক্ষেত্রে তা আমাদের উপজেলা নির্বাহী অফিসার সতর্ক বলছেন, আমাদের হোম ভিজিটের ব্যবস্থা বা হোম ভিজিটের নির্দেশনা রয়েছে। তারপরে যারা আসে না উপস্থিত, এবং এই ক্ষেত্রে মনে হয় মেহেরপুর জেলার উপস্থিতির হার অনেক ক্ষেত্রেই কম। অনেক ক্ষেত্রে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখে থাকি বিভিন্ন সময়, বিশেষ করে যখন তামাকের সিজন আসে তখন আমাদের অনেক শিশু, যারা শিশু রয়েছে তারা কিন্তু অনেকেই স্কুলে আসে। তাদের এই স্কুলে না আসার অন্যতম কারণ তখন এটি হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকেই হয়তো ওইভাবে ফ্যামিলি সচ্ছল না থাকার কারণে এগুলির সাথে জড়িত হয়। ঠিক এই বিষয়গুলি যেমন জড়িত রয়েছে সেমন ঠিক একইভাবে আগ্রহের জায়গাটাও রয়েছে। কারণ আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে অনেকেই তাদের পারিবারিক সেরকম সাপোর্ট পান নাই, অথবা পারিবারিক সেরকম সাপোর্ট ছিল না। অনেক বড় মানুষের গল্প আপনারাও জানেন, আমরাও এখানে বললে বলা হবে। সেক্ষেত্রে তারা সেরকম সাপোর্ট না, শুধুমাত্র নিজের আগ্রহের কারণে, আগ্রহ থাকার কারণে এবং তার শিক্ষকদের প্রচেষ্টার কারণে। এক্ষেত্রে অন্যতম ভূমিকা তার শিক্ষকরা, বিশেষ করে আমি বলবো একদম ছোট লেভেল থেকে, অর্থাৎ আমাদের প্রাইমারি লেভেল থেকে আমরা যদি সবাই চোখ বুঝে চিন্তা করি, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে কিন্তু আমাদের প্রাইমারির কোনো শিক্ষককে স্মরণ করতে পারি। এবং কারণ হচ্ছে প্রথম পড়াশোনা আমরা তার কাছ থেকে শিখি, শুধু পড়াশোনা না, সকল আদব কায়দা শৃঙ্খলা। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ব্যবস্থা রাখা হয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব রয়েছে, যার কারণে কিন্তু সকল দেশেই সমগ্র পৃথিবীতেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন না থাকতো সেক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব থাকতো না। তার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অত্যাধিক, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব রয়েছে। আমরা এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শুধু শিক্ষা অর্জন করা হয় না, আমি মনে করি এই ক্ষেত্রে শৃঙ্খলা সহ একজন ব্যক্তির আচরণ, অর্থাৎ একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন তিনি কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আপনি। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত খুব কম মানুষই রয়েছে যারা এই মানে বড় পর্যায়ে, সেটি হয়তো রবীন্দ্রনাথ কাজী নজরুল পর্যায়ে রয়েছে। এই কিন্তু আসলে খুব কম থাকে, আর বাকি সবাই কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জন করতে হয়। এই কারণে এই সমস্ত প্রতিষ্ঠানের গুরুত্ব রয়েছে, যার কারণে আমরা, আমার মনে হয় আমাদের জেলা প্রশাসক স্যার থাকতে তিনি বলতেন, জেলা প্রশাসক স্যারের সেই শিক্ষার ক্ষেত্রে মেহেরপুরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, মেহেরপুরকে আরো উত্তরোত্তর উন্নতি করার ক্ষেত্রে স্যারের অনেক আগ্রহ রয়েছে। এই বিষয়ে তাদের কাজ করার অনেক আগ্রহ আমরা লক্ষ্য করেছি। স্যার সেই বিষয়ে অনেকগুলি পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে। আমার মনে হয় সেগুলি বাস্তবায়ন হলে এবং আপনারা সহ সকল শিক্ষক আমরা যদি যার সেই অবস্থান থেকে সকলে যদি সম্মিলিত এই প্রচেষ্টা করি, তাহলে মনে হয় মেহেরপুর জেলা এগিয়ে যাবে আর পিছিয়ে থাকবে না। যেটি পিছিয়ে থাকার কথা আমাদের পরিসংখ্যান থেকে একদম বলছেন, পরিসংখ্যান দিয়ে বলছেন, সেটি আসলে উন্নতি আমার মনে হয় করা সম্ভব হবে আমরা যদি সকলেই চেষ্টা করি। আর একই সাথে আমরা শিক্ষক দিবসের যে আপনারা অনেকগুলি বিষয় বলছেন, কারণ শিক্ষকই হচ্ছে সবচেয়ে মহান পেশা, আমরা সবাই বলেছি। এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড সবসময় বলা হয়েছে, কারণ শিক্ষার বিকল্প নেই। এবং আমাদের আরেকজন শিক্ষক বলেছেন কারিগরি আমাদের দেশে জানেন যে রেমিটেন্স যেটি আসে বাইরে থেকে সেটি আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যেত। এই পরিমাণ লোকই বাইরে থাকলে বৃদ্ধি পেত, শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে না তাদের ভাষা। একটা বিষয় আমাদের এই ভাষার দক্ষতার কারণে তারা আসতে আছে। আমরা যদি এই বিষয়ে ট্রেনিং দিতে পারতাম বা এই বিষয়ে ন্যূনতম তাদের অভিজ্ঞতা থাকতো, ন্যূনতম ন্যূনতম প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতো, অথবা একটি প্রশিক্ষণ দিয়ে আমরা যদি সে সমস্ত দেশে পাঠাতে পারতাম, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পাকিস্তান বলে বা পার্শ্ববর্তী থাইল্যান্ড, মায়ানমার যারা আছে, তাদের যারা বাইরে আছে তারা আমাদের থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতেছে। এর কারণ হচ্ছে তাদের ভাষার দক্ষতাটা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে তারা বাইরে যাওয়ার আগে যে কাজের উদ্দেশ্য যাচ্ছে তার বিষয়ে ন্যূনতম একটা ট্রেনিং হয়েছে। আমাদের দেশে সেটি যদি করা সম্ভব হয়, এই কারণে আমরা বা সরকারের পক্ষ থেকে সবসময় গুরুত্ব দেওয়া হয়ে থাকে আমাদের যে টেকনিক্যাল প্রার্থী রয়েছে, যেহেতু আমাদের দেশে অনেক জনসংখ্যা রয়েছে, সেটির উপরে আসলে জোর দেওয়া এবং প্র্যাকটিক্যাল সেই বিষয়ের উপরে যদি আমরা দক্ষতা অর্জন করাতে পারি আমাদের তরুণ সমাজ, তাহলে আমার মনে হয় আমাদের দেশের জনসংখ্যা যদি বৃদ্ধি বা জনসংখ্যা বেশি বলা হয় থাকে সেটি আসলে জনসম্পদে পরিণত হবে এবং আলটিমেট দেশ উন্নত হবে। এবং সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে বলতে, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, হাই স্কুলের শিক্ষক ছিলেন। আমরা যদি শুধু শিক্ষকতাকে পেশা হিসেবে না দেখে, এটি আমি তার ছাত্রদের কাছ থেকে শুনেছি, কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেটি হচ্ছে তিনি যখন মারা যান, তিনি হঠাৎ করে চাকরিরত অবস্থায় মারা যান, তখন
ডায়েরি লেখার অভ্যাস ছিল, তখন তার ডায়েরির ভিতরে আমরা প্রায় 100-র উপরে হবে চিঠি দিয়েছি। কারণ আগে জানেন যে এই সময় আমাদের মোবাইলের ব্যবহার ওই সময় খুব একটা বেশি ছিল না, 2002-3 সালের দিকে খুবই স্বল্প ছিল। তখন আসলে চিঠির প্রচলন ছিল, শিক্ষক এবং ছাত্রের মধ্যে চিঠির আদান প্রদান হতো, তার সংরক্ষণে সেগুলি ছিল। আমরা দেখেছি শিক্ষকরা বিভিন্ন বাইরে বা দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে করতো তাদের যদি শিক্ষক শুধুমাত্র শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে, কারণ অনেকেই বলছে বিভিন্ন সমস্যা আছে বিদ্যমান, এগুলি আমরাও জানি। আমাদের সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মহোদয় বলছেন তার বিষয়ে কথাও, সেগুলি শুধু না অন্যান্য বিষয়ের সাথে একই সাথে যদি আমরা চিন্তা করি, পেশা হিসেবে গ্রহণ না করে এদিকে যদি আমরা শিক্ষা গুরু অর্থাৎ গুরু শিষ্যের মতো চিন্তা করি, সেটি আসলে যদি শিক্ষকরা শিক্ষা গুরু হয়ে উঠতে পারে, তাহলে আমার মনে হয় এই জাতি আরো ভালো কিছু দিতে পারবে এবং এই জাতির যে একটি সুন্দর সমাজ তা এবং একজন মানুষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়, সেটি আসলে সম্ভব। কারণ আগে দেখেন আমাদের আদি আমলে যখন যেটি ছিল, আদি আমলে কিন্তু গুরু গৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো, তখন কিন্তু সরাসরি শিষ্য গুরুর একটা সম্পর্ক ছিল। তাই এটিকে আমি মনে করি শুধুমাত্র পেশা হিসেবে না থেকে এটি যদি শিক্ষা মধ্যে শিক্ষকের মধ্যে সম্পর্কটা গুরু শিষ্যের মতো হয়ে ওঠে, তাহলে মনে হয় আমরা যেটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় যেতে চাই, অর্থাৎ শিক্ষাকে যে পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই, আপনারাও যেতে চান। কারণ একজন শিক্ষক এই একমাত্র ব্যক্তি, দেখবেন আমাদের দেশের মধ্যে যেমন একটি প্রতিহিংসা বা পার্শ্ববর্তী ভাষা অথবা কেউ যদি একটু ভালো করে দেখবেন গ্রামে বা অন্যান্য জায়গায় থাকে, তার মধ্যে একটা হিংসা বা প্রতিহিংসার বিষয় থাকে, পরশ্রীকাতরতা থাকে, এটি অনেকেই বলে থাকে। একমাত্র ব্যক্তি আছে বাবা মার পরে শিক্ষক, তার যদি ছাত্র সে ভালো করে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সে খুশি হয়। আমাদের সদর উপজেলা বাড়ি যান, তিনি কিন্তু সেটি মনে রাখেন। সেক্ষেত্রে আমরাও প্র্যাকটিক্যালি দেখেছি। আমি মনে করি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা যারা আছেন তারা অত্যন্ত প্রত্যেকেই গুণী এবং প্রত্যেকেই যার যার জায়গায় দক্ষ। তারা যদি আমরা সম্মিলিত ভাবে চেষ্টা করি, তাহলে এই মেহেরপুর জেলার শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো উন্নত করতে পারবো এবং সরকার যে কাঙ্ক্ষিত মাত্রায় দেখতে চায় আমরা সেটি আসলে করতে চাই এবং সেটি করা সম্ভব হবে। আপনাদের মাধ্যমে সেটি সম্ভব হবে এবং সকলকে আবারও আমি শিক্ষক দিবসের বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব পাঠ্যপ্রতিমশীল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মেহেরপুর মহোদয়কে। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহেরপুর। আমি স্যারকে আজকের এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য এবং সমাপনী ঘোষণা, স্যার আমরা পুরস্কার বিতরণের পরে আমরা সমাপনী ঘোষণা করব। স্যার এখন পুরস্কার বিতরণ হবে পরের পর্বে। এখন সভাপতির বক্তব্য জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম। স্যার। বিশ্ব শিক্ষক দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকে আন্তর্জাতিক উপস্থিত মেহেরপুর সরকারি মহিলা কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, অতিরিক্ত জেলা শিক্ষা আইসিটি সদর উপজেলা কর্মকর্তা মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, জেলা শিক্ষা অফিসার মহোদয়, পুলিশ সুপার মেহেরপুর মহোদয়ের প্রতিনিধি, অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে সভাপতি শেষে তো বক্তব্য দেওয়ার কিছু থাকে না। এখানে অনেক গুণী শিক্ষক, বিভিন্ন শিক্ষক তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যে তাদের পেশা সম্পর্কে তারা নিজেরাই প্রোজ এন্ড কনস বলেছেন। তবে সবার বক্তব্যে বেশিরভাগ সময় দেখি যে কিছুটা অনেক হতাশা বিদ্যমান রয়েছে। তাই মনে করি যে শিক্ষকতার যে বিষয়টা আজকে বিশ্ব শিক্ষক দিবস, এই আসলে দিবসটা কেন পালন করা হচ্ছে, এটা কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যে আবদ্ধ দায়িত্বে রয়েছেন তিনি কিছুটা বলেছেন। মূলত যে কোনো দিবস পালনের উদ্দেশ্য হইল ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়া
গুরুত্ব মানে হচ্ছে বছরে একদিন না, সব দিনে দেওয়া, আর ওই দিন একটু বিশেষ গুরুত্ব দেওয়া। যেমন আমরা আমাদের বাচ্চার জন্মদিন পালন করি, কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি, তার মানে কি সেদিন শুধু কাজ হয় না, সারা বছর কিন্তু কাজগুলো চলতে থাকে। ওই দিন একটি স্পেশাল মোমেন্ট বা ফোন উদযাপনের জন্য তো আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের বক্তব্যের প্রেক্ষিতে আমি দু একটা বিষয় বলে রাখি। আসলে শিক্ষকদের কি দায়িত্ব এই বিষয়টা নিয়ে অনেক বক্তব্য হয়েছে, আমি এগুলা বক্তব্য দিতে চাই না, শুধু দু একটা বিষয়ে আমি বলতে চাচ্ছি। প্রথমে আসি এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে। এখানে এমপিভুক্ত শিক্ষক রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা কয়েকটি বিষয় বলেছে যে তাদের বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা খুবই অপর্যাপ্ত। অবসরে গেলে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট বা অন্যান্য অবসর সুবিধা আপনারা পেতে বছরের পর বছর সময় অপেক্ষা করেন। আজকে আমি আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন, যদি পারেন আজকে বিকালের মধ্যে আমাকে দিয়ে দেবেন। এটা আমরা উদ্যোতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব। আপনারা জানেন যে জেলা পর্যায়ে আমাদের হাতে সবকিছু সমস্যার সমাধান হবে তা না, তবে জেলা প্রশাসক হিসাবে সারের উদ্যোতন সর্বোচ্চ কর্তৃপক্ষকে আপনাদের যে দাবি বা আপনাদের ভোগান্তি নিরসনের যে সুপারিশ, সেটা আমাদের অবহিত করার সুযোগ আছে, সেটা আপনারা আমাদের দিয়ে যাবেন, আমরা এটা সর্বোচ্চ কর্তৃপক্ষকে দিয়ে দেবো। আরেকটি বিষয় বলেছেন যে আপনাদের বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে বলেছেন, দাবি দেওয়া সম্পর্কে কেউ বলেছেন গ্রাজুয়েশন করতে, যে শিক্ষকদের অর্থনৈতিক যে সুবিধা এটা পর্যাপ্ত না, আপনারা বলেছেন। তো যেগুলো বিষয়ে আপনারা আসলে ফাইন্যান্সিয়াল পাওয়ার, ফাইন্যান্স is a motive force for any individuality or any source of organization. তো এটা আসলে আমাদের প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে সরকার তার সকল কর্মচারীদের কিভাবে বেতন দিবে এটা সক্ষমতা নির্ভর করবে। তো তারপর আপনাদের দাবি জানাতে তো অসুবিধা নেই, তাই না? এটা বলতেই পারে আপনাদের কথা। ইতিমধ্যে আপনার বেতন স্কেল ঘোষিত হয়েছে, আমি দেখেছি ইয়াতে যে শিক্ষকদের বিভিন্ন প্রতিনিধি ওখানে গিয়ে তাদের প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় ভাবে। তারপর যদি এখানে দিয়ে থাকে তাহলে আমাদের এখানে না দিলেও হবে, যদি চান এখানেও দিতে পারেন, আমরা সর্বোচ্চ কর্তৃপক্ষকে আপনাদের দাবি দেওয়ার বিষয়টা জানাই দেবো। তো এবার আসি যে আপনার দাবি দেওয়ার বিষয়টা গেল, এবার আসি যে আপনাদের ভূমিকা। আসলে শিক্ষকদের সমাজ, অর্থনীতি বা বুদ্ধিভিত্তিক রাষ্ট্রের বিনিময়ে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ শিক্ষা প্রতিষ্ঠান শুরু হচ্ছে দেশের মানব সম্পদ তৈরির কারখানা। এখান থেকেই শিক্ষার্থীরা বের হয়ে শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে এবং শিক্ষকদের নার্সিং এ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন পেশায় নিজেকে উপযোগী করছে। যে বিভিন্ন পেশায় আমরা থাকি না কেন, সবাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে এবং সবাই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে এসেছে। ওই সাড়ে ক্লাসে আমরা সবাই যেতে হয়, তিনি পাঠদান প্রক্রিয়াকে খুবই আকর্ষণীয় করছেন। তো আমি মনে করি যে আপনাদের এখানে শিক্ষকরা বলেছেন যে ছাত্ররা আসতে চায় না। তো যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনাদের প্রতি অনুরোধ, আমার নির্দেশনা, শিক্ষকদের নির্দেশনা দেওয়া হবে না, অনুরোধ করছি যে বিশেষ করে কঠিন ছাত্রের যারা পড়ে থাকে একটু প্রিপারেশন নিয়ে ক্লাসে যাওয়া অনুরোধ করছি। এবং ক্লাসে মেথোডোলজি আছে, প্যাডাগজি আছে, এটা আপনারা আমাদের থেকে বেশি জানতে, ভালো প্রশিক্ষণ দিয়েছেন, সেখানে একটু আকর্ষণীয় হয়েছে। আমি শুধু ওই স্যারের এক্সাম্পল দেখবো, স্যার 20-25 মিনিট ক্লাস নেওয়ার পর লিখে পড়তো, বলছে কি বড় কুইজ টাইপের কিছু প্রশ্ন করতো, আমাদের ভালো হতো, আমরা পার্টিসিপেট করতাম। কঠিন, আমি সে এমনি কঠিন। তো এখানে আমরা দেখি যে ভালোই পারতো, স্যার কি সুন্দর করে পড়ায় বুঝাইতো, এমফাসাইজ দিত যে এখানে এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ বা এই জায়গাটা পড়া উচিত। আমি মনে করি যে আপনারা একটু এইভাবে করতে পারেন। একইভাবে যেহেতু ছাত্ররা প্রযুক্তির যুগে এই আসছে, চ্যাটজিপিটি আছে, ডিপসিক আছে, বিভিন্ন কারণে ছাত্ররা প্রযুক্তির দিকে ঢুকে যাওয়ার ক্ষেত্রে শিক্ষক মানে ক্লাস মধ্যে হচ্ছে না,
প্রথমে আমি যেটা মনে করি, আপনি হয়তো তথ্য পাবেন, কিন্তু শিক্ষার্থীদের যে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, মানবিক বিকাশ, নৈতিক শিক্ষা, এগুলো কি এআই বা প্রযুক্তি দিতে পারবে? তারপর পারস্পরিক শ্রদ্ধাবোধ, একটা ছাত্র কিভাবে শিক্ষককে শ্রদ্ধা করবে, কিভাবে তার ভাই বোন সমাজের সিনিয়র সিটিজেনকে শ্রদ্ধা করবে, নৈতিক শিক্ষা যেটা গুরুত্বপূর্ণ, এই শিক্ষাটা কি আপনি তথ্য হয়তো নিতে পারেন। ওই জন্য আমি মনে করি যে আপনারা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের প্রতি আমার একটু অনুরোধ যে শিক্ষার্থীদের ক্লাস শেখার বিষয়ে বিভিন্নভাবে আকর্ষণীয় করার জন্য আপনারা উদ্যোগ দিতে পারেন। একসাথে মূল্যায়নটা কিন্তু কিছু এরকম হয়ে গেছে যে কোনো কিছু লিখলেই কেমন জানি সবাই ফুল মার্কস দিয়ে, এটা আদৌ ফসল মার্কস উত্তরটা সঠিক হয়েছে কিনা, কাছাকাছি গেলেই সবাই ফুল মার্কস দিয়ে। যদি এটা আপনারা ভালোভাবে মূল্যায়নটা আবার শুরু করেন, কারণ এবার কিন্তু প্রকৃতভাবে শিক্ষার পাশের হার কমে গেল, এটা কিন্তু প্রকৃত মূল্যায়ন করা হয়েছে। আপনি সামনে রেজাল্ট হবে, এখানেও প্রকৃত মূল্যায়ন হবে, আপনার শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করবেন, তাহলে দেখবেন যে শিক্ষার্থীরা ক্লাস বা আরো বেশি হবে। এখন ক্লাসে তো আমি মনে করি না যে আপনাদের কথা শোনার কারণ আছে, আপনারা আপনাদের কার্যক্রম বা আপনার পদ্ধতি যেভাবে করতেছেন করেন। একই সাথে আমি মনে করি যে শিক্ষকদের যে ভূমিকাটা, আপনারা মনে করতেছেন যে শিক্ষকতা একটা মহান পেশা, এটা মহান নাই, এটা এখনো আছে। আপনারা আপনাদের পেশাকে সর্বোচ্চ সম্মানিত পেশা, মহান পেশা। অনেকে আমার এই শিক্ষা বলছে একটা শিক্ষা গুরু এবং ছাত্রের মধ্যে সম্পর্ক, এটাও ঠিক আছে, কারণ আমরা কিন্তু এখনো ওই শিক্ষকদের কমবি বা শিক্ষকদের সাথে কথা বলি, সবকিছু একটা আত্মার সম্পর্ক আছে। শিক্ষকদের সাথে ছাত্রের এখনো আত্মার সম্পর্ক আছে এবং এটা চলমান থাকবে। এটা নিয়ে খুব বেশি হয়তো কিছু ডেভিয়েশন হয়েছে, ডেভিয়েশন হয়ে গেলেও আমরা এটা আপনাদের পরামর্শ করবেন যে আপনারা আগের মতো পর্যায়ে ফিরে আসতে হবে। তো আরেকটি বিষয় যে আপনারা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে, এই অসুবিধাগুলো আসলে দেখবেন যে শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন কিছু হয়েছে, এটা আরো হবে। আপনাদের যে উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশটা, এই পরিবেশটাও কিন্তু আপনাদের এটাও আপনারা তৈরি করবেন। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সময় যে অবকাঠামো উন্নয়ন এটা চলতেছে, এটা চলবে। আগে দেখবেন যে এখানে বিদ্যুৎ ছিল না, অনেক কিছু ছিল, এখন রাস্তার চালু সুবিধা পাচ্ছে, সামনে কিন্তু ভালো হবে। তো আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের যারা শিক্ষকরা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমার সেলুট যে আপনারা নির্মলভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আপনারা ভালো করতেছেন। সে ভালো করতেছে, আরো ভালো করতে হবে। আর আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যারা গুণীজন নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। গুণী কয়েকজন শিক্ষককে শুধু পুরস্কৃত করবো এটা না, আপনারা সবাই গুণী শিক্ষক, তবে আপনারা মানবীয়তার ক্ষেত্রে বা পুরস্কার প্রদানের ক্ষেত্রে কিছু হয়তো দেওয়া হয়, এই জন্য সবাইকে দেওয়া সম্ভব হয়। আর সর্বোপরি হচ্ছে যে আমাদের জেলা প্রশাসন থাকলে ভালো হতো, শিক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট আপনাদের নিয়ে আগে করা হয়েছে, নিয়ে শিক্ষা মান উন্নয়নে এবং শিক্ষকদের সার্বিক উন্নয়নে সারের পক্ষ থেকে আপনারা আমাদের যে চিন্তাভাবনাগুলো আরো শেয়ার করতে পারেন। আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার সভাপতি বক্তব্য রাখার জন্য। আমাদের এই পর্যায়ে পুরস্কার বিতরণের পালা। আমি যারা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং সকল স্যারের উদ্দেশ্যে, যেহেতু আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহ এবং গুণী শিক্ষক নির্বাচন প্রতি বছর একটা ধারাবাহিক প্রক্রিয়া, আপনাদের যে কাগজপত্র গুলো আমাদের কাছে জমা দিয়ে থাকেন, জমা দেওয়ার পূর্বে আপনারা বছরব্যাপী কাগজগুলো প্রস্তুত রাখা শুরু করবেন। একটা টপশিট থাকবে ধারাবাহিকভাবে, প্রত্যেকটা প্রত্যয়ের সাথে প্রমাণক থাকবে। তাই আমরা যারা এখানে কমিটি থাকে তাদের পক্ষে শপিং করা খুব সুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যয়ন থাকে, কোনো প্রমাণক থাকে না। আমি বিনয়ের সাথে শিক্ষা পরিবারের পক্ষ থেকে, জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সকল ছাত্রের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা জাতীয় শিক্ষা সপ্তাহ যখন আসবে এবং এই গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া যখন আসবে, আপনারা পূর্ব থেকে আপনাদের কাগজগুলো অবশ্যই শপিং করে রাখবেন। মাঝে মাঝে প্রয়োজনে চেক করবেন যে আমার কোন কোন সাইডে ভ্যাকেন্সি আছে। যেমন বই লেখা, পত্র পত্রিকায় লেখা, এর মাত্রাটা খুবই করবে। আমি মনে করি একজন গুণী শিক্ষকের ক্ষেত্রে
বই বা পত্রপত্রিকায় লেখার অভ্যাসটা একটু তৈরি করেন। ধন্যবাদ সবাইকে। আমি এ পর্যায়ে গুণী শিক্ষকের নামের তালিকা ঘোষণা করছি। প্রথমে প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক জনাব জেমিনি খাতুন, ইসাক আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর মেহেরপুর। জেমিনি খাতুন। আপনারা একটু সামনে চলে আসবেন, যাদের নাম ঘোষণা করবো আপনারা পুরস্কার গ্রহণ করবেন। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথি বর্গ যারা আছে তাদের নিকট থেকে আপনাদের পুরস্কার গ্রহণ করবেন। জমিনী খাতুন, সহকারী শিক্ষক, ইসাক আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর মেহেরপুর। সভাপতি এবং অন্যান্য অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করছেন জমিনী খাতুন। ধন্যবাদ। পরবর্তী মোহাম্মদ আমিনুর রহমান, প্রধান শিক্ষক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজিবনগর। জনাব মোহাম্মদ আমিনুর রহমান, প্রধান শিক্ষক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজিবনগর। অতিথিবর্গের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন প্রাথমিক পর্যায় থেকে দুজন। এবার মাদ্রাসা ইবতেদায়ী পর্যায়ে শামীমা আক্তার, সহকারী মৌলভী, ইবতেদায়ী শাখা, মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসা, মুজিবনগর। শামীমা আক্তার, সহকারী মৌলভী, ইবতেদায়ী শাখা, মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসা, মুজিবনগর। মুচাম্মদ নীলুবা পারভিন, সহকারী শিক্ষক, আইসিটি, আমগতি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মেহেরপুর সদর, নাকিল পর্যায়। নেক্সট জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, অধ্যক্ষ, আমগতি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মেহেরপুর সদর। পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ মাহবুবুল আলম, অধ্যক্ষ, আমগতি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মেহেরপুর সদর। জনাব ফাইজুল কবির, সহকারী শিক্ষক, সমাজ বিজ্ঞান, আমগতি মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর সদর। ফাইজুল কবির, মাধ্যমিক স্তর। কারিগরি শাখা জনাব মোহাম্মদ টিপু সুলতান, ইলেকট্রিক্যাল, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। জনাব মোহাম্মদ টিপু সুলতান। কারিগরি কলেজ পর্যায়ে প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন, চিফ ইন্সপেক্টর, ফার্ম মেশিনারি ও বিভাগীয় প্রধান, ফার্ম মেশিনারি বিভাগ, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর সদর, মেহেরপুর। এবং সর্বশেষ কলেজ পর্যায়ে প্রফেসর ডক্টর AKM নজরুল কবির, অধ্যক্ষ, মেহেরপুর সরকারি কলেজ। ধন্যবাদ সকলকে। আমি